রাজ্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। উত্তর, হোম ডিপার্টমেন্টের 12/11/2018 তারিখে বিজ্ঞপ্তি নাম্বার F123 PD 18/3648 অনুযায়ী NDPS সম্পর্কিত অপরাধ এবং অপরাধীদের শনাক্তকরণের লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একটি অন্তর্ভুক্তিমূলক অংশ হিসাবে একটি ড্রাগস বিরোধী ইউনিট গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, এটা আমরা সবাই স্বীকার করি যে মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে অভিযান উনি ডাক দিয়েছেন যে সারা ত্রিপুরা রাজ্যে, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং এটা সমর্থন করার যোগ্য। কিন্তু ফ্যাক্টস রিমেইন যে মাকড়সার জালের মতো সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে গেছে নেশা কারবার। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জ্ঞাতার্থে আছেন যে উনি যেই এর 6 মাস আগে বিধানসভায় বলেছিলেন গত 3 বছরের উনি 23, 24, 25 3 বছরে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন এই বিধানসভায়, পবিত্র বিধানসভায়। কি বলেছিলেন? উনি বলেছিলেন 3 বছরে 2979টি কেস চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে 99 জনের পানিশমেন্ট হয়েছে। এটা আসে 3.06%, মানে অনলি 3%। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে NDPS কেসে এখানে যে দুরবস্থা দেশের, এখন আপনি নিশ্চয়ই, আমি রিপিট করতে হবে না, জিরানিয়া এখন আর গাড়ি দিয়ে ড্রাগ আসে না, এখন ট্রেনে আসছে, বগি 3 বগি পূর্ণ। তারপরে 15 দিন আগে আমাদের আগরতলা রেল স্টেশনে সকালবেলায় ওই বিহার থেকে যেটা আপনার গুডস ট্রেন এসেছে, এখানে 6 কোটি টাকার উপরে ড্রাগস, তরল এবং শক্ত ড্রাগস। তারপরে বিকেলবেলা আবার 6 কোটি যেটা প্যাসেঞ্জার ট্রেন এসেছে। এই চলছে। অতীব দুঃখ এবং পরিতাপের বিষয়, ইদানিং দেখা গেছে বা কিছুদিন আগেও দেখা গেছে, পত্রপত্রিকা এবং সরকারি হিসাবে দেখা গেছে যে আরক্ষা বিভাগের পুলিশ কর্মীদের, অফিসার এবং কর্মীদের বিরুদ্ধে FIR করা হয়েছে NDPS কেসে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে কতজন আরক্ষা বিভাগের কর্মী এবং অফিসারের বিরুদ্ধে NDPS এর FIR করা হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন শ্রীগড়ে আছে আন্ডার ট্রায়াল, কতজন বাইরে আছে, এবং এই পুলিশ কর্মীদের যারা ড্রাগ ব্যবসা বাণিজ্যে জড়িত তাদের ব্যাপারে গভর্নমেন্ট কি প্রসিডিং করছেন। একদিকে তো পানিশমেন্ট চলবে, FIR, এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং কতজনের বিরুদ্ধে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আজকে জানান। না স্টার্ট করছেন রতন বাবু, আপনি তো রতন বাবু, মুখ্যমন্ত্রীকে বলতে দেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়কে ধন্যবাদ দেব যে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যে এই ড্রাগসকে নিয়ে জিরো টলারেন্স বারবার বলছি এবং কাজের মাধ্যমেও কিন্তু সেটা আমরা দেখাতে পারছি। এর আগেও এই বিধানসভার মধ্যে NDPS কেস নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেখানেও আমরা কতটা NDPS কেসের আগে কতটা মাল যে আমাদের এই ড্রাগস, কত ধরনের আমাদের ড্রাগস আছে সেগুলো আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন আমরা করেছি, সেগুলো পুরো ডিটেলস এর আগে কয়েকবার এই ড্রাগসের বিষয়ে কিন্তু আলোচনা এখানে হয়েছে। তো পুরো ডিটেলস এখানে অ্যাসেম্বলির মধ্যে রয়েছে। এখানে
কিন্তু এখানে যে বিষয়টা বলছেন যে আমরা বিভিন্ন যে এজেন্সি, সেই এজেন্সির মধ্যে বিএসএফও আছে, আমাদের ইন্টেলিজেন্সও আছে, পুলিশও আছে, ইভেন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছি বিভিন্ন জায়গায়। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা এই ড্রাগস, এখানে আগে ড্রাগস এখান থেকে যে গাঁজার কথা যদি বলি এখান থেকে যেত, আর বাইরের থেকে এখন সিনথেটিক ড্রাগস কিন্তু আসছে। তো এই বিষয়ে বিস্তর আলোচনা এর আগেও হয়েছে। এখন প্রশ্নটা হয়েছে এখানে যেটা মেইন যে উদ্দেশ্য মাননীয় বিধায়ক যে কনসার্ন, সেটা আমরা নিজেরাও কিন্তু এই বিষয়ে কনসার্ন, যে কারণে এর আগেও যখন মানে এই বিষয়ে বলা হয়েছিল এনডিপিএস কেস তো ধরা হচ্ছে, কিন্তু কতজনের সাজা হয়েছে এই প্রশ্নটা কিন্তু এখানে ছিল। কিন্তু আজকে আমরা এই যে এইভাবে আমরা এনডিপিএস এর কেস ধরার পরে এবং যারা পিপি, তার এপিপি এবং ইডিল, তাদের সাথেও আমাদের যারা বিভিন্ন পুলিশ এজেন্সি, তাদের সাথেও নিয়মিত বৈঠক হচ্ছে যে ধরার পরে যাতে কোনো জায়গায় খামতি না হয়। আর এটা আজকের বিষয় না, এটা বহু বছর ধরে কিন্তু ত্রিপুরাতে চলছে। ট্রেনে ধরা পড়ছে তো পাস হয়ে যাচ্ছে না। আগে তো ধরা আমরা দেখতাম না, সেইরকম ভাবে ধরা পড়তো। শুধু তাই নয়, যাদের এদের সাথে যুক্ত রয়েছে বহু, আমরা ইভেন উত্তরপ্রদেশ, দিল্লির থেকেও ধরে নিয়ে এসছি এখানে। আমাদের তরফ থেকে তো কোনো রকম মানে দুর্বলতার কোনো বিষয় নেই। যা স্পষ্ট, সেটা র্যালি আসুক, সেটা গাড়িতে করে আসুক, সেটা আমাদের বিভিন্ন জায়গায়, ইভেন কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমি নিয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে বসেছিলাম যে একটা জিনিস এরকম করা যায় কিনা। কারণ বহু জায়গায় যারা গার্জিয়ানরা আছেন তাদের ছেলে মেয়েদের নিয়ে প্রচন্ড চিন্তায়। তো একটা বিষয় অন্যান্য তো আছে যা করার, যে অন্ততপক্ষে যারা এখানে ড্রাগসে যুক্ত রয়েছে তাদেরকে তো আপনারা ধরপাকড় করুন। আমি ওনাদের ধরপাকড় তাহলে, কারণ এরা কিন্তু সোসাইটির মধ্যে একটা এমনিতে মাল নিয়ে যাচ্ছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে, ট্রেনে নিয়ে যাচ্ছে, এটা একটা দিক। কিন্তু বাড়ি ঘরের আনাচে কানাচে অন্ধকারে আপনার স্টেডিয়ামে, এবং আমি সমস্ত খবর নিয়ে আমি ওনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনারা কিন্তু সমস্ত জায়গায় বাজারে পর্যন্ত আমি বললাম ব্যারিকেড করুন আপনারা। তো ওদেরকে ধরুন, ধরার পরে আইন অনুযায়ী যা হবে। কিন্তু এতে কি হবে, বারবার যখন বাধা দান হবে, এবং বহু ছেলে আছে যারা আন্ডার এজ, তাদেরকে জুভেনাইল কোর্টে রাখতে হয়। তো এই বিষয়ে আমাদের প্রচুর পরিশ্রম চলছে। কিন্তু এটা আমি আবার বলবো যে আগের তুলনায় এরকমও এই বিধানসভার মধ্যে আলোচনা আছে, একটা কেস আপনি দেখাতে পারবেন যার সাজা হয়েছে। কিন্তু আজকে তো আমরা বলতে পারবো যে এখানে 11.6% আমরা আজকে এই 2025 আমরা করতে পারছি। আমি বলছি না কি সব কিছু হয়ে গেছে, কিন্তু চেষ্টা চলছে এখন সব জায়গায়। একদিকে যারা ড্রাগস দিচ্ছে তাদের উপরে একটা প্রেশার, আর যারা এর সাথে যুক্ত, আমি বারবার বলেছি কিংপিন পর্যন্ত আপনারা যান। এটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন, এবং যেটা উনি বলছেন যে কতজন পুলিশ এর মধ্যে আপনারা ইনভলভ হয়েছে। তো এই তথ্য অলরেডি আপনারা নিউজ পেপারেও দেখেছেন এবং আমরা অ্যাকশনও নিয়েছি। এখন এই মুহূর্তে একদম ডাবল স্টার দিয়ে কোশ্চেন দেওয়ার পরে এই আনসার একবারে ইমিডিয়েটলি তো আমি নিতে পারবো না, যদি এখান থেকে আসে আমি কিছুটা আমি বলতে পারবো। কিন্তু এই যে টোটাল যে বিষয় আপনার এই সরকারের এবং ডিপার্টমেন্টের যে প্রচেষ্টা, সেটা কিন্তু মানে আমি বলতে পারি যে আমরা কিন্তু সেই প্রচেষ্টা আমরা করছি এখানে। স্যার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এটার জন্য আমি আপনাকে বলছি একটা কথা হলো স্যার দুইটা সাপ্লিমেন্টারি করতে পারি স্যার। আমি বলবো যদি শস্যের মধ্যে ভূত থাকে, ভূত তাড়ানো যায় না। এটা আমি স্পেসিফিক বলেছি,
কতজন আরক্ষা কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এটা 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 এখান থেকে এটা রেলেভেন্ট স্যার। স্যার সারা ত্রিপুরা রাজ্য ড্রাগসের বাণিজ্য হয়ে গেছে, যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি এই যে ড্রাগে যারা যুক্ত পুলিশ কর্মী, যদি পুলিশ কর্মী যুক্ত থাকে তাহলে ড্রাগ ব্যবসায়ীদের ধরবেন কি করে? কোটি কোটি টাকা, আপনি বলছেন গাড়ি দিয়ে ড্রাগ আসছে, ট্রেন দিয়ে রেক আসছে, বগি আসছে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে ড্রাগ ব্যবসায়ীদের ধরতে গেলে আপনার লোক যদি জড়িত থাকে আরক্ষা বিভাগে, কি করে ধরবে? জয়েন্ট ভেঞ্চার। তার জন্য আমি বলছি কতজন পুলিশের বিরুদ্ধে আপনারা এফআইআর করেছেন? আচ্ছা, এরকম কুচ্ছান ছিল না, কুচ্ছানের মধ্যে না কুচ্ছানের মধ্যে আপনি আপনার ড্রাগ ভর্তি আমি জানি, আপনার বাড়ির সামনে। আমিও আপনাকে এখন সবাইকে হাউসকে আমিও একটা সাজেশন দিতে চাই, যারা সমস্ত স্তরের যে সমাজে আছে সবার প্রতি আহ্বান হাউস থেকে রাখা হোক। এই ব্যাপারে যিনি এনে বিক্রি করছেন, যারা সেবন করছেন, প্রথমত যারা বিক্রি করছেন তাদেরকে প্রথমে সমাজ উঠে দাঁড়ালে এটা অসম্ভব কিছু নেই। আমি দেখেছি, তো কাজে সবাই এটাকে সমর্থন করছে, আমরা আগামী দিনও করব। তা আপনার এটা খুবই উপযুক্ত সময়। স্যার আরক্ষা বিভাগের যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রসিডিং হবে না? এফআইআর ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে না স্যার? এক মিনিট, তাইলে তো তারা ড্রাগ ব্যবসায়ী। ঠিক আছে, ঠিক আছে, হবে না এরকম। হ্যাঁ, গোপাল বাবু নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন আপনি, অ্যারেস্ট করা হয়েছে টাকা শুদ্ধ। কিন্তু এখন এখন সংখ্যাটা বললে আপনাকে আমি সংখ্যা নিয়ে আপনাকে, দ্যাট ওয়াজ নট ইউর কোশ্চেন না তো সংখ্যা, কিন্তু আপনি দেখেছেন এবং কারা ধরেছে? পুলিশই ধরেছে। কাজে আপনি যদি এজ এ হোল সব পুলিশকে বলেন সেটা কিন্তু এটা ঠিক হবে না। একটা সংখ্যা থাকতেই পারে, কিন্তু এখন সংখ্যা বললে আমার এখন খবর নিতে হবে যে কতজন সংখ্যা। এই শর্ট নোটিশ আমরা তো ধরেছি তো এবং আইন অনুসারে তাদের বিরুদ্ধে কিন্তু যা যা করার করেছি, এবং কোনো অবস্থায় মাপ দেওয়া হবে না। পুলিশ আমার না, আমার বললে হবে না, আপনাদের সবার, আমার ডিপার্টমেন্টের হতে পারে। কাজে পুলিশ যদি এরকম কাজ করে তার বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ তো আমরা করছি না। এবং থানা আপনারা দেখেছেন ওদের ধরা পড়ছে এখন সব জায়গায়। আপনি যদি আলাদাভাবে নতুন ভাবে আপনি জানতে চান যে কটা হয়েছে, সেই তথ্য আমি নেক্সট টাইম আমি দিতে পারবো আপনাকে, অসুবিধা নেই। স্পিকার স্যার, আমার একটা প্রশ্ন। এই বিধানসভার জন্য আমাদের ত্রিপুরা মঠা থেকে আমাদের যে বিধায়ক মহোদয়রা অনেক প্রশ্ন জমা দিয়েছে, সাধারণ নর্মাল প্রশ্নগুলো ডিসএলাও করা হয়েছে। আমরা নোটিফিকেশন, গভর্নমেন্ট নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন, বিশেষ করে আমি 9টায় এখানে পাঠাই দেয় এবং রিসিভ কপি নিয়ে যায়, তারপরও আমাদের প্রশ্নগুলি ডিসএলাও হয়ে যায়, আর কোনোটা প্রশ্নগুলি পিছনে হয়ে যায়। এই বিষয়ে একটা কমিটি করে দেন যাতে কিভাবে এটাকে মানে সঠিক যাচাই করা যায়, প্রশ্ন কারটা আগে আসবে পিছনে যাবে, এই বিষয়টা একটু আপনি আমাদের প্রশ্ন হবে। আমি মৎস্য ব্যাপারে এবছর মৎস্য হয়েছে আছে কিনা এই প্রশ্নগুলি পর্যন্ত শুনেন, এটা না সময়ে যেভাবে আছে ওইভাবেই করা হয়, যে আগে জমা দেবে, সেকেন্ড টু সেকেন্ড এটা মেনটেন করা হয়। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা ভরসা করতে পারবেন, করবেন। হ্যাঁ, ধন্যবাদ। অনারেবল স্পিকার সাহেব, গতকালকেও আমরা যে কোয়েশ্চেনটা 10 নম্বর থেকে শুরু হয়েছে, আজকেও 10 নম্বর থেকে আমাদের শুরু হয়েছে, কিন্তু যেদিন প্রোরোগ বেরিয়েছে ওই দিন আমরা কিন্তু সাবমিট করেছি, কিন্তু প্রচুর কোয়েশ্চেন সাবমিট করেছে পরবর্তী আর আপনি নিজের বিষয়টা আসলে লাস্ট একদম সিরিয়াল নাম্বারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এটাও ডিস্টার্ব করে রিপোর্ট এসে এটা তো 25 অব্দি বলেছিলাম, আমার কাছে এসে 2026 জুলাই পর্যন্ত সেটা ইনক্রিজ হয়ে 14.7% হয়েছে কনভিকশন। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন রঞ্জিত দাসজি। স্যার, আমার তারকা চিহ্ন প্রশ্নটির নাম্বার হলো 3। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে প্রশ্নটি রেখেছেন, প্রশ্ন 1, রাজ্যের কলেজগুলোতে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। উত্তর: বিজ্ঞান প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কলেজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন পাঠ্যক্রমের সূচনা অনুযায়ী ছাত্রছাত্রীদের আধুনিক বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও হাতে কলমে গবেষণার পরিবেশ তৈরি করতে একটি বিশেষ কলেজ বায়োটেক ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সেমিনার, কর্মশালা, বিভিন্ন আমন্ত্রিত স্পিকারদের দ্বারা বক্তৃতা, এমিনেন্ট পার্সনদের দ্বারা বিভিন্ন ধরনের বক্তৃতা, ফিল্ড ভিজিট, সোশ্যাল অডিট, ল্যাবরেটরি ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা, ফিল্ড স্টাডি, ইলেকট্রনিক প্রযুক্তি এবং ডেস্কটপ পাবলিশিং, প্রকল্প ভিত্তিক এবং শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে অংশগ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া কলেজগুলির লাইব্রেরিতে ইনফ্লিবনেট এর এনলিস্টিং প্রোগ্রামের সদস্য, যা অনলাইন একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ প্রদান করে, স্নাতক শিক্ষার্থীদের সাহিত্য পর্যালোচনা এবং গবেষণা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইলেকট্রনিক জার্নাল, বই এবং গবেষণা উপকরণের সুযোগ রয়েছে। এছাড়া উল্লেখ্য যে আমাদের উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এবং এমবিবি কলেজে নতুন বিজ্ঞান ভবন নির্মাণেরও কাজ চলছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আইন প্রণয়ন করা হয়েছে। প্রশ্ন 2, গত 3 বছরে কতজন ছাত্রছাত্রী গবেষণা বা উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। উত্তর: গত 3 বছরে ডিগ্রি, ডিপ্লোমা কলেজগুলোতে মোট 14,302 জন ছাত্রছাত্রী বিভিন্ন গবেষণা বা উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ, কারণ বিজ্ঞানে বিশেষভাবে সরকার সেগুলোর উপরে জোর দিয়েছে। আমার সাপ্লিমেন্টারি তো হলো ওইটাই, কারণ আগের যে আমাদের যে পদ্ধতি কলেজগুলোতে, সেগুলোর পরিবর্তে এখন নতুন যে টেকনোলজির কথা উল্লেখ করা হয়েছে, যেমন এআই, ড্রোন, এগুলো যেমন এআই ফর এগ্রিকালচারের উপরে জোর দেওয়া, এবং বিশেষভাবে ড্রোন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং বিশেষভাবে সাইবার যে সিকিউরিটি ক্লাবগুলো আছে সেগুলোর উপরে বিশেষভাবে জোর দিলে সুবিধা হবে, এবং মহকুমা স্তরে যে কলেজগুলো আছে আমাদের বিজ্ঞান কলেজ, সেগুলোকে বেশিরভাগ প্রাধান্য দেওয়া, এবং বিশেষভাবে যারা কলেজের যারা আধুনিক শিক্ষক যারা রয়েছে, তারা আধুনিক রিসার্চকে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বৎসরে অন্তত পক্ষে 1 মাস তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং আবার যে ছাত্রদের বোঝানো এটা যে রিসার্চ করলে তাদের চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে চিন্তাধারা স্টার্ট আপ, অর্থাৎ স্টার্ট আপ থেকে ইনকাম, এবং এই সেনটাকে দেখালে পরে ছেলে মেয়েদের মধ্যে কলেজের আরো বেশি আকর্ষণ হবে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়া। স্যার সাপ্লিমেন্টারি Sir, new education policy 2020 কলেজে 4 years ডিগ্রি কোর্সে ঠিক আছে। অনার্সের সঙ্গে রিসার্চকে অ্যাড করা হয়েছে। এখানে রুল হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্সে যাদের অ্যাকুমুলেটেড সিজিপি র্যাঙ্কিং 7.5 বা ক্রেডিট স্কোর যাদের 170 থেকে 190 হচ্ছে, তাদেরকে রিসার্চের জন্য সুযোগ দেওয়া হয়। তো 2020-তে নিউ এডুকেশনগুলি শুরু হলেও আমাদের ত্রিপুরাতে শুরু হয়েছে 2023-তে, কিন্তু এবছর হচ্ছে 4th ইয়ার। যারা এবার এলিজিবল স্টুডেন্টরা, ত্রিপুরাতে কোনো কলেজেই সেই রিসার্চের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে কোনো কলেজেই
ডিপার্টমেন্টের মধ্যে 2 জন পিএইচডি হোল্ডার প্রফেসর নেই। এটা একটা নিউ এডুকেশন পলিসির মধ্যে রয়েছে যে রিসার্চের যেখানে সুযোগ দেওয়া হবে তার ডিপার্টমেন্টে 2 জন পিএইচডি হোল্ডার হতে হবে। তো গত 2 বছর থেকে আমাদের বিধানসভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে কলেজগুলিতে পার্ট টাইম টিচার রাখা হচ্ছে, সেখানে যদি পিএইচডি হোল্ডারকে যদি এখানে রিক্রুটমেন্ট দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। তো এখন এই যে নিউ এডুকেশন পলিসির যে রিসার্চের যে 4 ইয়ার্সের কোর্সটা, তারা যদি কোয়েশ্চেনটা হচ্ছে তারা যদি এখানে সুযোগ পায় রিসার্চ করার 4th ইয়ারে, তাহলে কি হচ্ছে ডাইরেক্টলি তারা পিএইচডি করার সুযোগ পাবে। সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, কারণ কি কলেজে পিএইচডি হোল্ডার টিচার নেই। সেই ব্যাপারে যদি মাননীয় মন্ত্রী জবাব দেন বেটার হবে। মাননীয় স্পিকার স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, খোয়াই ডিগ্রি কলেজে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে চর্চা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। খোয়াই ডিগ্রি কলেজে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে চর্চা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? ঠিক আছে। one more মাননীয় স্পিকার স্যার, ছোট একটা না সেম না 3-4 জন এক লোক করলে তো একটাতেই শেষ হয়ে যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি প্রথম দিন অন্তত আমি চাই না বাকিরা এখানে আছে লম্বা কোন প্রশ্ন করতে এখানে 19 জন আছেন। তো আমার জাস্ট যেটা নিয়ম সেটা পালন করতে হবে। আপনার তো অভ্যাসে নেই নিয়ম পালন করার, পদ্ধতি অনুসরণ করার অভ্যাস বেশি যাতে না হয়। আপনার তো নেই। 2 জন না মাননীয় অধ্যক্ষ নির্ণয় নিয়েছেন, এদিকে টাকা বলেন, প্লিজ দুইজনের বেশি যাতে না করেন, আপনাদেরকে অনুরোধ করা হয়েছে। দুইজনের বেশি যাতে না সাপ্লিমেন্টারি বলা হয়েছে। আচ্ছা, আমার জাস্ট সেম কোয়েশনে যে টিটিআইডিসি এরিয়া যতগুলো কলেজ আছে, স্পেশালি খুমলুং কলেজে, ডিগ্রি কলেজে, যে বিজ্ঞান প্রযুক্তির এই গবেষণার এই ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য তাদের কোনো বৈজ্ঞানিক সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া আছে কিনা? ঠিক আছে মাননীয় মন্ত্রীজি। প্রথমত মাননীয় বিধায়ক শৈলেন্দ্র বাবু যেটা বলেছেন যে 4th ইয়ারের পর গবেষণা, আমাদের জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষাতে গবেষণাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তো আমি যে উত্তর দিয়েছিলাম এখানে, তার মধ্যে ছোট ছোট 4th ইয়ার বা তারপরে যে ছোট ছোট ইনোভেশন এবং ছোট ছোট গবেষণা, তার অ্যান্সারই কিন্তু আমি আগে দিয়েছিলাম। এখন আমাদের এইগুলো বিশেষ করে বায়োটেকনোলজি দপ্তরের অর্থানুকূল্যে আমাদের ত্রিপুরাতে এখন বায়োটেক ক্লাব, যেটা গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে, 17টি কলেজে কিন্তু এখন বায়োটেক ক্লাব সেখানে গঠন করা হয়েছে। 1 নম্বর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া, এমবিবি কলেজ আগরতলা, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়, সরকারি ডিগ্রি কলেজ ধর্মনগর, 6 রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসশহর, 7 কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া, 8 নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর, 9 ওমেন্স কলেজ আগরতলা, 10 আম্বেদকর কলেজ ফটিকরায়, 11 নম্বর রাম ঠাকুর কলেজ আগরতলা, 12 নম্বর দশরথ দেব মহাবিদ্যালয় খোয়াই, যেটা আপনি বলেছিলেন খোয়াই কিন্তু যুক্ত আছে তার মধ্যে, বিবিএম কলেজ আগরতলা, সরকারি ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া, সরকারি ডিগ্রি কলেজ কমলপুর, মাইকেল মধুসূদন দত্ত কলেজ সাবরুম, ত্রিপুরা সরকারি ল কলেজ আগরতলা। এর মধ্যে উল্লেখযোগ্য রাম ঠাকুর কলেজে আমাদের ঐতিহাসিকভাবেই শিক্ষকদের ইউজিসি এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মতো সংস্থা দ্বারা অর্থায়িত গবেষণা প্রকল্প গ্রহণ করতে উৎসাহিত করে আসছে। রুদ্রসাগরের সংরক্ষণ ব্যবস্থাপনার উপর একটি ইউজিসি অর্থায়িত প্রকল্প পরিচালিত হয়েছিল এবং
SERB DST এর একটি প্রধান গবেষণা প্রকল্প এখানে চলমান। বাণিজ্য বিভাগ সম্প্রতি একটি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। শিক্ষকদের এই ধরনের গবেষণা স্নাতক শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতির সাথে পরিচিত হওয়ার এবং প্রকল্প সহকারী শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। বিভিন্ন কলেজ একাডেমিক গবেষণা ও বিশ্লেষণের জন্য বিভাগগুলোকে ল্যাপটপ এবং ম্যাথমেটিকা ও SPS স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্স এর মতো বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে। অধিকাংশ কলেজেই সেগুলো আছে। এটি প্রকল্প ও অ্যাসাইনমেন্ট এর জন্য ওপেন সোর্স সফটওয়্যারকেও উৎসাহিত করে। এটি শিক্ষার্থীদের পরিমাণগত বিশ্লেষণ এবং গুণগত দক্ষতা সহজতর করতে পারে, যা একটি প্রকল্প ভিত্তিক শিক্ষা। তাছাড়াও কলেজগুলোর লাইব্রেরিতে ইনফ্লিবনেট এর অ্যানলিস্ট প্রোগ্রামের সদস্য, যা অনলাইন একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ প্রদান করে। এটা সমস্ত কলেজকে সেটা প্রদান করে, সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে অনলাইনে অংশগ্রহণ করতে পারেন। স্নাতক শিক্ষার্থীদের সাহিত্য পর্যালোচনা এবং গবেষণা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইলেকট্রনিক জার্নাল, বই এবং গবেষণা উপকরণের সুযোগ রয়েছে। এখানে আরো উল্লেখযোগ্য যে আমাদের TIT কলেজ, সেখানে আমাদের ডিপ্লোমা, স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও শেখার সুযোগ রয়েছে। সকল স্তরের শিক্ষার্থীদের আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী বিশেষত শিক্ষকদের তত্ত্বাবধানে ল্যাবরেটরি ও শিক্ষা ওয়ার্কশপ ক্লাসে অংশগ্রহণ করতে হয় এবং ছাত্র প্রকল্প হিসাবে একটি ছোট গবেষণা কাজ সেখানে তাদেরকে করতে হয়। প্রতিষ্ঠানটি আমাদের জানি যে বিশ্ব ব্যাংক সহায়তা প্রকল্প, কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত কেন্দ্রীয় প্রকল্প, যেমন টেকনিক্যাল এডুকেশন, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, মাঝখানে ডিস্টার্ব করবে না এবং MLA। কোয়ালিটি এডুকেশন প্রোগ্রাম 2, কোয়ালিটি এডুকেশন প্রোগ্রাম 3 লাভ করেছে। এই তহবিল দিয়ে প্রতিটি বিদ্যমান ল্যাবরেটরিকে আধুনিকরণ করা হচ্ছে এবং নতুন গবেষণা স্তরের ল্যাব কিন্তু সেখানে স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের গবেষণার কাজ পরিচালনা করতে এবং আধুনিক প্রযুক্তিতে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। বিদ্যমান ল্যাবগুলো আধুনিকরণের জন্য AICT থেকেও মোড়ক তহবিলও সেখানে আধুনিকরণ করার জন্য পাওয়া গেছে। এছাড়াও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় TIT প্রতিষ্ঠানটি আধুনিক ল্যাব এবং সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করেছে, যেমন AICTE আইডিয়া ল্যাব, ড্রোন টেকনোলজি ল্যাব, 5G কেস ল্যাব, NGIM সেন্টার, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক সেন্টার, VLSI ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন সেন্টার অফ এক্সিলেন্স ইত্যাদি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিয়মিত ল্যাব ক্লাস এবং গবেষণা প্রকল্পের ক্লাসে সেখানে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষজ্ঞ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে স্বনামধন্য প্রতিষ্ঠানের বর্তমান গবেষণায় নিযুক্ত বিশিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক এবং প্রাক্তন ছাত্ররা সেখানে বক্তৃতা দেন। মাননীয় শৈলেন্দ্র বাবু যে আরেকটা কথা বলেছেন যে তাদেরকে গবেষণার সাথে যুক্ত করা, সেটা গবেষণার সাথে যুক্ত করা উনিও নিশ্চয়ই জানেন যে আমাদের যে সরকারি ডিগ্রি কলেজগুলো আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত সরকারি ডিগ্রি কলেজ আছে এবং আমাদের MBB ইউনিভার্সিটির অন্তর্গত 2টি জেনারেল ডিগ্রি কলেজ আছেন। সে গবেষণা কাজে যুক্ত করার যে প্যারামিটার, সেটা সেই সমস্ত ইউনিভার্সিটির যারা আধিকারিক আছেন তারাই সেটাকে নির্ধারণ করেন। আমাদের হায়ার এডুকেশনের কাজ হচ্ছে সেখানে করার ক্ষেত্রে তাদের ইনফ্রাস্ট্রাকচার,
ফ্যাকাল্টি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা যেটা দেওয়া সেটা দান করা। কাকে কোথায় কখন কত সংখ্যায় সেখানে গবেষণায় অংশগ্রহণ করার কিভাবে সুযোগ দেবেন, এটার দায়ভার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের, ইউনিভার্সিটি সেটা ঠিক করে থাকেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্যার, প্লিজ স্যার, পরবর্তী প্লিজ স্যার এই আরে এইভাবে 2-3 বার যদি আপনারা এভাবে করতে থাকেন একটাতেই শেষ হয়ে যায়। আমার একটা ছোট্ট একটা সাপ্লিমেন্টারি করি। এরকম হয় না স্যার, আমার একটা কোশ্চেন, আমার একটা প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে, আমার একটা প্রশ্ন। হয় না স্যার, 1 সেকেন্ড। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে একটা জানতে চাই, এতগুলো আমি কলেজের নাম পেলাম, তার মধ্যে টিটিআইডিসির ক্যাপিটালে যে একটাই জেনারেল ডিগ্রি কলেজ আছে, এটার কোনো কলেজের নাম নেই। এটা আমি জানতে চাই তার কারণ কি স্যার, প্লিজ স্যার। স্যার, এবার আমি কমুনি সুযোগ দিবেন একটু, অল্প একটু কম। আরে এইভাবে আপনারা যদি করেন তাহলে কিভাবে হাউস চলবে? স্যার, আমরা যে কোয়েশনটা দিছি যে খোয়াই ডিগ্রি কলেজ বিজ্ঞান, এখানে প্রশ্ন যে করলো 1, 2, 3 তো দিল না স্যার, 1 জন 2 জন 3 জন এতক্ষণ উত্তর দিল, জায়গা আসেননি স্যার। আরে না না সবাইটা কি করলো? বলুন আমি নাই সবাইটা উনি কি করলেন? হি ওয়াজ নোয়েন ইন দ্য কোয়েশ্চেন। হি ইজ হাই এডুকেশন মিনিস্টার। এইভাবে হয় না। আমার ওখানে জাম্প করার লেগে না এটা করতেছে না, প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে পারবেন নাকি? মাননীয় স্পিকার মহোদয়, আপনি প্রথমেই শুরুতে বলেছেন যে কোনো দুটো সাপ্লিমেন্টারি বেশি আমি তো দিতে পারতাম হাউস। আপনি বলুন আজ তো স্পিকার অফ দ্য লিডার অফ দ্য হাউস স্ট্যান্ড আপ। না না আপনারা সহযোগিতা করুন। আমি কষ্ট করবো না, আমাকে নির্যাতন করবে। স্পিকার ইজ দেয়ার। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে স্পিকার স্যার, আমার এদিকে তাকান। very much relevant and for the future of the students. Please allow me. সবাইকে ফিউচারের জন্যই বলা হচ্ছে। স্যার, এখানে রিসার্চের কথা বলা হয়েছে। 18/8/2026 যে নোটিফিকেশন বাই দ্য হায়ার এডুকেশন ডাইরেক্টরেট, এখানে বলছে the students securing eligibility at the end of 6th semester would be allowed to move on to the 7th semester to continue their 4-year degree course. That is honors. That is honors. Fine. What about the honors in research? কোথাও উল্লেখ নেই স্যার, because the department, higher education department doesn't have the infrastructure to carry with the research. উনি জানে, তার জন্য প্রথমেই কইছে দুইটা বিষয় আমার করেন না। হি ডাজ নট, এই যে গবেষণার কথা গেলে সবাই কইতেছে ইনফ্রাস্ট্রাকচার তো নাই, জিজ্ঞাসা করবেন এখানে কি আপনি করবেন না, কথা বলবেন না। এখন যদি সঙ্গে সঙ্গে করবে, এটা সম্ভব না। না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। টোটাল রেগুলার ফ্যাকাল্টি 507 জন আছে, রেগুলার ফ্যাকাল্টিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর বাকি 732 জন ভিজিটিং যে লেকচারার, তাদের মধ্যে মাত্র 178 হইতেছে নেট সেট পিএইচডি হোল্ডার। এখন উত্তর আসবে, আমরা 201 জন প্রসেসিং চলছে, আর 200 জনের পোস্ট আমরা ক্রিয়েটেড করছি। অলরেডি 200 জন ক্রিয়েটেড পোস্টের জন্য হাইকোর্টে পিটিশন গেছে, কারণ প্রশ্নটা 40 বছর করে রাখছে। প্রশ্নটা করেন কি এত সময় এসব মেটেরিয়ালস কোথা থেকে প্রশ্নটা করেন। প্রশ্ন করেন, দুনিয়া পড়ানোর সময় নেই। ফ্যাকাল্টি নাই, এই গবেষণার কথা কইতেছি, ফ্যাকাল্টি কি করবে? প্রশ্নটা বলেন না, বলেন বলেন। এই 128 জনকে যারা ভিজিটিং হিসেবে আছে, তাদেরকে কেন ওই হাইকোর্ট যে দাঁড়ের যে যারা পিজিটি,
তাদেরকে যখন হাইকোর্টের রায় অনুসারে তাদেরকে যখন আপনারা অ্যাবজর্ব করতে পারছেন, এই 178 জন যারা ভিজিটিং হিসাবে আছে, এই ক্রাইসিস মেনটেন করবে, কেন তাদেরকে অ্যাবজর্ব করবেন না? That is the question. ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী মহাশয় উত্তর দিয়ে দিন। সবগুলি আপনারা এখন সাপ্লিমেন্টারিতে মন্ত্রী না দেখেন না এরকম নয়। সাপ্লিমেন্টারি যখন দেবে এটা সঙ্গে সঙ্গে নাও, এটা সম্ভব নাও হতে পারে সঙ্গে সঙ্গে, এটা প্রসিডিং দেখে উত্তর পেয়ে যাবেন। খোয়াই কথা বলছেন যে খোয়াই কথা বলে দিয়ে লিস্টে আছে বলে দিন, আর কুমলুমটা বলে দিন, এটা বলেছে বাস, এটা বলছে তো বলছে The student waiting for this course, they are not eligible. They are not taking the admission, not taking any step. মাঝখানে আরে উত্তর দিতে হবে তো, এটা কি কথা বলেছেন তো, উত্তর দিতে হবে তো, এটা কি আশ্চর্য। বলেন মন্ত্রীজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাদের সারা দুনিয়া দেখছে কি করছে, একটু সবাই একটু ইয়ে করেন, রুলস রেগুলেশন মেনে কথাবার্তা বলবেন, প্রশ্ন করবেন, সবগুলি উত্তর পেয়ে যাবেন। সমস্ত প্রশ্ন উত্তর তো সাপ্লিমেন্টারি এটা তো মন্ত্রীরা দিতে পারবে, এটা তো সম্ভব না। এগুলি পরবর্তী প্রসিডিং দেখে হবে। ঠিক আছে মন্ত্রীজি বলেন। হবে এটা হবে, দিলাম তো, আপনি শুনলেন না তো? হবে বলবে যতটুকু সম্ভব বলবে, বাকিগুলি উনি প্রসিডিং দেখে উত্তর দিয়ে দেবে। মাননীয় রঞ্জিত বাবু, আপনি শুনেননি, আমি উত্তর দেওয়ার সময়ই বলে গেছি ওদিকে তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধা বড় এমএলএ, অনারেবল এমএলএ সেটাও গড়বড় করলে কেমন ইবে করে, হ্যাঁ এটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বলবো কিছু উত্তর দেবো। মিনিস্টার সাহেব দেন। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু বোধহয় খেয়াল করেননি, আমি উত্তর দেওয়ার সময় আমি বলে গেছি আপনার কোয়াই কলেজও এখানে আছে, আপনি হয়তো খেয়াল করেননি, সেটা আমার ত্রুটি নয়। আর বাকি যেটা ফ্যাকাল্টির কথা বলছেন, কিছু ফ্যাকাল্টি এত শর্টেজ নেই যে গবেষণা করা চলছে না বা করার মতো নেই, যেগুলো শর্টেজ আছে এখন আমাদের যেগুলো নিয়োগ হচ্ছে। ডিস্টার্ব করবেন না, এটা ডিস্টার্ব করবেন না, এই যে সুরিবাবু ডিস্টার্ব করবেন না। আর এটা কি হ্যাঁ, করবেন না, হ্যাঁ এটা কি? উত্তরের দরকার নেই, উত্তরটা বাহানা, আসল উদ্দেশ্য ঝামেলা। Honorable Speaker, sir. Honorable Speaker, sir. Honorable Speaker, sir. পরবর্তী Honorable Speaker, sir. নেই Honorable Speaker, sir. One matter is urgent, Your Honor. Honorable Member Sri Sudeep Rai Burman, তিনি বলেছেন এই প্রোডাক্ট আপনাকে লক্ষ্য করে কে এনে বসিয়েছে, এটা প্লিজ আজকের প্রসিডিংস থেকে এটা এক্সপাঞ্জ করা হোক। ইউ আর দ্য হাইয়েস্ট অথরিটি অফ দিস অ্যাসেম্বলি, ইউর অনার। এই কথাটা ঠিক না, শুভনীয় নয় এই ধরনের কথা। আমাদের আবেদন থাকবে এটা যেন আজকের প্রসিডিংস থেকে বাদ দেওয়া হয়। রুলস 336 মতে সুধীর বর্মনজির যে কথা বলা হয়েছে এটা এক্সপান্সিং এর জন্য আমি ডাইরেকশন দিচ্ছি। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে অনারেবল মেম্বার অধ্যক্ষ মহোদয়, আমি শুধু শৈলেন্দ্র বাবুর উদ্দেশ্যে আমি বলছি, আমাদের এখন যে ফ্যাকাল্টি যেগুলো নিয়োগ হচ্ছে সেগুলোর মধ্যে যথেষ্ট আমাদের এই ধরনের পিএইচডি হোল্ডার তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, যেটা আগামী দিনে আমাদের যেটা গ্যাপিং আছে সেটা ফুলফিল করার পক্ষে সেটা সহযোগী হবে। আমি শৈলেন্দ্র বাবুর জ্ঞাতার্থে আপনার এই উত্তরটা দিলাম, আমি ওনার কথার কোনো গুরুত্ব দিচ্ছি না, কারণ এখন মানুষ। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নকর্তা হচ্ছে মাইলা প্রমোদ, অনারেবল মেম্বার। মাননীয় স্পিকার স্যার, আমার প্রশ্নটা হলো স্টার্ট 8 আর মন্ত্রী হয়েছে চালানি আমরা Honorable Speaker, sir. Honorable Speaker, sir. মাননীয় বিধায়ক মাইলা প্রমোদ প্রশ্ন করেছেন
মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পশুপালন খাতে যুক্ত করার জন্য কি কি কর্মসূচি নেওয়া হয়? মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ, মাননীয় বিধায়ক মাইলাফরু মগ যে প্রশ্ন এনেছেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পশুপালন খাতে যুক্ত করার জন্য কি কর্মসূচি নেওয়া হয়েছে? উত্তর, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে অর্থাৎ এসএইচজি গ্রুপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এই স্কিমের অন্তর্গত অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রডিউসার গ্রুপ অর্থাৎ পিজি সেগুলি তৈরি করা হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 1000 পিজি ফরমেশন হয়েছে, যার মধ্যে 800 পিজি অর্থাৎ প্রডিউসার গ্রুপ তৈরি করা হয়েছে পিগ ফার্মিং এর জন্য, এবং 200 পিজি ফর্ম করা হয়েছে গোট ফার্মিং অর্থাৎ ছাগল পালনের জন্য। এই পিজিতে টোটাল 22,400 মহিলাকে যুক্ত করা হয়েছে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য, এবং এই এসএইচজি গ্রুপগুলিকে তৈরি করে তাদেরকে অলরেডি শেড নির্মাণ করে দেওয়া অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেওয়া, যেখানে তারা শুকরগুলিকে রাখবে, ছাগল রাখবে, তার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। এগুলি বিক্রি করার জন্য বা মার্কেটিং করার জন্য তার জন্য মার্কেটিং ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং প্রদান করা হচ্ছে। ভ্যালু এডিশন অর্থাৎ মিটগুলিকে কিভাবে ভ্যালু এডিশন করা যায় সেগুলির লক্ষ্যে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মিট প্রসেসিং সেন্টার আমরা তৈরি করছি। বিভিন্ন পিজি যারা আছে পিজি গ্রুপ তাদেরকে প্রপারলি গাইড করার জন্য প্রত্যেকটা পিজির আন্ডারে একজন করে পশু সখী নিয়োগ করা হয়েছে, পশু সখীদের ট্রেনিং দেওয়া হয়েছে। তার সাথে সাথে যে সমস্ত পিজি গ্রুপ আছে অর্থাৎ 1000 পিজি গ্রুপ, সেখানে 22,400 মহিলা, তাদেরকেও এই অ্যাক্টিভিটিস এর জন্য পিগ ফার্মিং, গোট ফার্মিং এখানে ট্রেনিং প্রদান করা হয়েছে। এবং বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা যে সমস্ত আমাদের এক্সাম্পলারি সেন্টার আছে, ইন্টার স্টেট এক্সপোজার অর্থাৎ বিভিন্ন জায়গাতে গিয়ে তারা ফিজিক্যালি দেখবে কিভাবে অন্যরা করছে, প্রোগ্রেসিভ ফার্মার যারা আছে বা আমাদের বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট ফার্ম যেগুলি রয়েছে সেখানে তাদের এক্সপোজার ভিজিটের ব্যবস্থা রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই এসএইচজি গ্রুপগুলির মাধ্যমে এই কাজগুলি করা হচ্ছে। প্রশ্ন 2, কতগুলি স্বনির্ভর গোষ্ঠী এখন পর্যন্ত এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে? আমি উত্তরে অলরেডি দিয়ে দিয়েছি। 1000 প্রডিউসার গ্রুপ আমরা তৈরি করেছি, যার মধ্যে 800 পিগ ফার্মিং এন্ড 200 গোট ফার্মিং। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, আপনারা জানেন আমাদের রাজ্যে প্রত্যেকটা পরিবার আমাদের, কারণ বিভিন্ন বিশেষ করে যারা কৃষক পরিবারগুলির মধ্যে বিভিন্ন পশুপালন আমরা করে থাকি, কারণ আমাদের সরকার বলেছে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। যার কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই যে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি আছে। এখানে কতজন উপজাতি মহিলা গোষ্ঠীকে মানে এসএইচজি গ্রুপকে এই আওতায় আনা হয়েছে? স্যার, মাননীয় বিধায়ক মাইলাফরু মগ যে প্রশ্ন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং আসলে এআরডি ডিপার্টমেন্ট পুরো রাজ্যে পশুপালকদের জন্য কি করছে এগুলি তুলে ধরার একটা সুযোগ তিনি দিলেন। আমরা এর অতিরিক্ত, আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, এর অতিরিক্ত আমি আপনাকে বলি আমাদের রাজ্যে TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এই দুই স্কিমের আন্ডারেও কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে TRLM এন্ড TULM 1,39,294 জন এসএইচজি কে এই অ্যাক্টিভিটির সাথে অর্থাৎ লাইভস্টক ফার্মিং এর সাথে যুক্ত করা হয়েছে এবং 25,806 এসএইচজি গ্রুপ যেখানে স্পেশালি পিগ ফার্মিং এন্ড গোট ফার্মিং এর জন্য আমরা প্রমোট করছি। আমি আপনাদেরকে বলছি
এখন পর্যন্ত প্রায় 25,554.30 কোটি টাকা আমরা তাদেরকে কিন্তু লোন প্রদান করেছি। তার মধ্যে শুধুমাত্র লাইভস্টক সেক্টরে আমরা দিয়েছি 766.29 কোটি টাকা। এই টোটাল 2,554.30 কোটি টাকার 30% লাইভস্টক সেক্টরে আমরা দিয়েছি। তো এই একটা বিষয় রয়েছে। আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরো অনেকগুলি কাজ করছি, যেখানে পয়েন্ট অফ অর্ডার সরি পয়েন্ট অফ অর্ডার হ্যাঁ পয়েন্ট অফ অর্ডার যদি আরে কোশ্চেনের মধ্যে পয়েন্ট অর্ডার না 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 প্লিজ কোশ্চেনের মধ্যে সব না 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 রিপ্লাই দিন আরে পরে সাপ্লিমেন্টারি করবেন আপনি কোশ্চেনের মধ্যে পয়েন্ট অর্ডার হয়ে গেছে না 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 প্লিজ স্যার এটা কি এরকম হয় না না বাবু আপনার রিপ্লাই হলে পরে সাপ্লিমেন্টারি করুন জীবন হয় না রে ব্রাদার সাপ্লিমেন্টারি আমি পরে পরে করবেন, ওনার টাকা একটু দিই। কি করে দাঁড়াই আমরা শুকর পালনের মাধ্যমে 6,000 টাকা প্রতি ইউনিট আরো 1241 জনকে এআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা দিয়েছি। ছাগল পালনের জন্য 1252 জনকে আমরা দিয়েছি। এনইসি স্কিমের আন্ডারে গোট রিয়ারিং আরো 81 জনকে আমরা দিয়েছি। পোল্ট্রি এবং ডাকারি অর্থাৎ মোরগ এবং হাঁস পালনের জন্য আরো 19,531 জনকে দিয়েছি। আপনার যেটা প্রশ্ন যে এসটি এলাকাতে কত দেওয়া হয়েছে, আমাদের এসটি এরিয়াতে এই যে টোটাল যেটা বললাম 22,400, এটা কিন্তু ডেডিকেটেড এসটি এরিয়াতে, সম্পূর্ণ এসটি এরিয়ার জন্য। এই যে আমাদের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এটা সম্পূর্ণ আমরা কিন্তু এডিসি এরিয়ার জন্য দিচ্ছি। 22,400 জন মহিলাকে কিন্তু এডিসি এলাকাতে আমরা অন্তর্ভুক্ত করেছি। আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়জনকে দিয়েছেন, এটা উত্তর দিয়ে দিচ্ছি। মঙ্গিয়াকামে ব্লক কি আপনার? আপনার পদ্মবিল পদ্মবিলে আমরা কিন্তু 315 জন মহিলাকে এই পিগ ফার্মিং এবং গোট ফার্মিং এর জন্য এনেছি। তুলাশিকরে আমরা 504 জনকে এনেছি। মঙ্গিয়াকাবিতে 252 জনকে এনেছি। এই টোটাল 1071 জন মহিলাকে কিন্তু আপনার জেলাতে আমরা এই রিভলভিং ফান্ড, লোন, পিগ ফার্মিং, গোট ফার্মিং এর জন্য আমরা দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, সাপ্লিমেন্টারি স্যার, আমি একটু এই কথা অনুসারে এটা বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের এই সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে মাংস, দুধ, বিভিন্ন কিছুর উৎপাদন আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কথা ওনার স্টেটমেন্ট অনুসারে। কিন্তু এটা দেখা গেছে যে এখন দুধ চাইলে দুধ পাওয়া যায় না। 40 টাকার দুধ এখন 60 টাকা 70 টাকায় বিক্রি হচ্ছে। আগে পাঠার মাংস 800 টাকায় পাওয়া যেত, এখন 1200 টাকার নিচে মাংস পাওয়া যায় না। একটা ডিমের দাম এখন যেটা ছিল 4 টাকা থেকে 5 টাকা, এখন এটা 8 টাকা। আচ্ছা, কি উনি এত সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে সরকারের এত টাকা খরচা করেছেন, তাহলে পরে আজকে এই ক্রাইসিস কেন আমাদের রাজ্যের ভেতরে? এই ক্রাইসিস কেন বলতে চাইছেন, প্রশ্নটা করেন। আমি এটাই বলছি, সেখানে উনি যে সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্য দিয়ে এত টাকা এত বিলি করছেন, এত গ্রুপগুলোর বিস্তৃত কথা বলবেন, আমাদের রাজ্যের উৎপাদন তো পাচ্ছে না, আমাদের রাজ্যের মানুষ চাহিদা অনুসারে জিনিস পাচ্ছে না, চাহিদা অনুসারে জিনিসগুলো পাচ্ছে না। তাহলে পরে আর এই গ্রুপগুলোর এই ডেভেলপমেন্ট কি হচ্ছে না, কি করার জন্য বলছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু এটা রিলিভেন্ট না, এটা সম্পূর্ণ ইরিলেভেন্ট। আপনি গ্রুপ করেছেন, টাকা দিচ্ছেন, গ্রুপগুলো ডেভেলপমেন্টের কথা বলছেন, কিন্তু আমার রাজ্যের ভেতর ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি বলেছি কথা হচ্ছে না, এটা সম্পর্কিত না। ঠিক আছে, এই আপনি দীপঙ্কর বাবু, আপনি প্রশ্ন করেছেন দুধের, যে দুধ কেন পাওয়া যাচ্ছে না, তাই তো? আমি উত্তর দিয়েছি এই যে এসএইচজি গ্রুপের কথা আমি বলেছি, আপনি বলেছেন এত এসএইচজি গ্রুপ দিয়েছেন, এত কাজ করছেন। এসএইচজি গ্রুপ কি অ্যাক্টিভিটিস?
গোট পালন এন্ড পিগ পালন, শুকর পালন, ছাগল পালন, এখান থেকে দুধ আসে না। আমি তো ক্যাটেলের কথা বলিনি, আননেসারি কথা বলে। থ্যাংক ইউ। সেলফ হেল্প গ্রুপের বিরুদ্ধে বললে প্রথমত আটকাতে পারে, আমি বলে দিলাম। ভীষণ ভয় আছে না, গরু পালন আসে না এদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সেলফ হেল্প গ্রুপের বিরুদ্ধে বললে আটকাইতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জর্জ চক্রবর্তী জি, অনারেবল মেম্বার জর্জ চক্রবর্তী জি। Respected Speaker, sir, my question number star 11. Star 11. Question number. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রীযুক্ত জওহর চক্রবর্তী মহোদয়, ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 1, সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠনের দপ্তরের তরফ থেকে গত 3 বছরের কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তরফ থেকে সংখ্যালঘু মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠন করা হয়নি। কোশ্চেন নম্বর 2, কতগুলি এসএসজি গোষ্ঠীকে দপ্তরের তরফ থেকে গত 3 বছরের ব্যাংক ঋণ বা ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্ন উত্তর আসে না। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইছি যে আগামী দিনে এই বিষয়ে দপ্তরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। কোশ্চেনটা একবার ঠিক আছে মন্ত্রীজি। পরিকল্পনা আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, অবশ্যই এই প্রশ্ন এবং আজকে পবিত্র বিধানসভাতে যেহেতু এসেছেন এবং মাননীয় সদস্য ওনার সাপ্লিমেন্টারি কোশ্চেনে অবশ্যই দপ্তরের পক্ষ থেকে আমরা আগামী দিনে আমরা অবশ্যই বিবেচনা করা হবে। আরেকটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাদের মাধ্যমে হাউজের সমস্ত সদস্যদের অবগতির জন্য আমি একটু সংক্ষিপ্ত দপ্তরের যে আমাদের তথ্য সেটা আমি তুলে ধরছি। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আলাদাভাবে সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গ্রুপ গঠন করার কোনো স্কিম না থাকলেও কর্পোরেশনের মাধ্যমে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে এবং ব্যক্তিগত স্তরের আবেদন ভিত্তিতে ঋণ দেওয়ার প্রক্রিয়া সেটা চালু রয়েছে। এবং আরেকটা বিষয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা 2025-এ মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প সেটা আমরা নতুনভাবে সেটা চালু করেছিলেন এবং গত 2025 অর্থ বৎসরে সেটা চালু হয়েছে। প্রায় আমরা 1082 জন যারা অসহায় পরিবার তাদেরকে আমরা সুবিধাভোগীকে আমরা 10,000 টাকা করে পশুপালন, ডেইরি ফার্ম এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দেওয়া হয়েছে এবং বর্তমান অর্থ বৎসরের জন্য আমরা প্রায় 1500 বেনিফিশিয়ারিকে আমরা 10,000 টাকা করে তাদেরকে অর্থ প্রদান করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রকল্প সেটা চালু রয়েছে। ধন্যবাদ। নমস্কার স্যার। পরবর্তী প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন তফজল হোসেন। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার কোশ্চেন নাম্বার 1 to 12। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য তফজল হোসেন ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 1, গত 3 বছরের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনাল ট্রেনিং
এর কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গত 3 বছরে কোনো সংখ্যালঘু যুবক যুবতীকে স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়নি। 2 নম্বর কোশ্চেন, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে কতজন কর্মসংস্থান বা সংযুক্ত সুযোগ পেয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের উত্তর আছে না। ধন্যবাদ। এখন সাপ্লিমেন্টারি স্যার, আমাদের সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার স্যার, যদিও না থাকে এখানে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং, তারপর আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সংখ্যালঘু যুবকদের এই স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে যদি ট্রেনিং দেওয়া যায় তাহলে সংখ্যালঘু যুবক যুবতীরা অনেক উপকৃত হবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে ট্রেনিং করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি। এখানে দেখলাম যে সংখ্যালঘু দপ্তর থেকে যে সংখ্যালঘু যুবদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যাপারে কোন উদ্যোগ রাজ্য সরকারের বা সংখ্যালঘু দপ্তরের নেই, মন্ত্রী মহোদয় বলেছেন। আরে স্কিল ইন্ডিয়া আপনারা বলছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্কিলের জন্য যুবকদের করছেন, স্কিল বাড়াচ্ছেন, কিন্তু উদ্যোগ নেই। দপ্তরের মন্ত্রী বলছেন তো কি? আমি জানতে মাননীয় স্পিকার স্যার, একটা বিষয়, এই বিষয়ে আমি তুলতে চাই সাপ্লিমেন্টারি। আমি এর আগে বিধানসভাতেও কোয়েশ্চেন করেছিলাম। সংখ্যালঘু কল্যাণ দপ্তর, যারা মুসলিম ছেলে মেয়েরা বাইরে পড়ে, শত ফলস স্টুডেন্টের নামে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, মিনিস্টার কাছে চিঠিও লিখেছি, উনি পেয়েছে, রিপ্লাই দিয়েছে, কোনো অ্যাকশন নেই। আমার কাছে তথ্য আছে। মাননীয় স্পিকার সাহেব, আপনি বললে আমি তথ্য দেব। শত স্টুডেন্ট ফলস। ঠিক আছে দিয়ে দেবেন, মিনিস্টার সাহেবের অ্যাকশন নেবেন। মিনিস্টার সাহেব কিছু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর, সেটা ভারত সরকারের এক সময়ে সেটা MSDP স্কিমের মাধ্যমে সেটা পরিচালনা করা হতো। MSDP সেটা ফুল ফর্মটা হচ্ছে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আজকে 2018 সালে সেই MSDPটাকে কনভার্ট করে PM জনমন সেই স্কিম করা হয়েছে। PMJBK, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম। আজকে এই স্কিলের যেহেতু আমাদের মাননীয় সদস্য তফাজ্জল হোসেন উনি এনেছে, আজকে আরেকটু আমি সকলের অবগত জন্য আমি হাউজের সকলের কাছে সেটা উল্লেখ করছি। গত PM বিকাশ সেটা আমাদের স্কিলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সেটা যুক্ত হয়ে কাজ করছে এবং তার ক্ষেত্রে ভারত সরকারের একটা প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে সেটা একটা নতুন নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। বর্তমানে PMJBK কাঠামো সেটা PM বিকাশ সেই কাজ করার জন্য 2025 সালে সেটা শুরু হয়েছিলেন এবং ত্রিপুরা রাজ্য প্রায় 5টি প্রজেক্ট ইমপ্লিমেন্ট এজেন্সি এর মাধ্যমে ভোক্তাদের লক্ষ্যমাত্রা বরাদ্দ করার জন্য ভারত সরকারের সেটা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তার মধ্যে রয়েছেন আমাদের 5টি এজেন্সির মধ্যে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট মণিপুর / ত্রিপুরা, সেকেন্ড হচ্ছে নর্থ ইস্ট ক্যান এবং ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল NECDB
IIEDC, Indian Institute of Entrepreneurship, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এবং আরেকটা হচ্ছে নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মধ্যে বর্তমানে আমরা আমাদের এই 5টি সংস্থার জন্য প্রায় ভারত সরকার প্রত্যেকটা সংস্থাকে অর্থ স্যাংশন দিয়েছে। তার মধ্যে আমাদের দপ্তরের এখনো অবধি আমাদের রাজ্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সেটা সঠিকভাবে আমাদের কাছে তথ্য আসেনি। তার মধ্যে আমাদের ভারত এই কোশ্চেন যেহেতু বিধানসভাতে এসেছেন তার জন্য গতকালকে আমরা দপ্তরের আমাদের ভারত সরকারের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে আমরা জানতে পেরেছি নন ট্রেডিশনাল স্কিলিং ট্রেনিং, ট্রেডিশনাল স্কিলিং এবং উমেন লিডারশিপ, আমি সংক্ষিপ্ত বলছি, উমেন লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ এর উপাদানে অধীনে মোট প্রায় 3100 উপভোক্তাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই 5টি সংস্থার জন্য আমাদের রাজ্যে। তার মধ্যে TSIC কে, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে প্রায় গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন হাউসকিপিং তার জন্য 300 জন, গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন ফুড এবং বেভারেজ সার্ভিসের জন্য 300 জন, মাল্টি স্কিল টেকনিশিয়ান ফুড প্রসেসিং এর জন্য 300 জন, ক্রাফট বেকারের জন্য 300 জন, ব্যাম্বু ওয়ার্ক আর্টিসিয়ানের জন্য 300 জন, প্রায় 1800 জন TSIC এর মাধ্যমে স্কিল করার জন্য ভারত সরকারের PM বিকাশের মাধ্যমে অর্থ স্যাংশন দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখি আমাদের এই তথ্য অনুযায়ী প্রায় 3100 জন বর্তমানে আমাদের PM বিকাশের মাধ্যমে স্কিল ট্রেনিং করা হবে। যারা যুবক যুবতী যারা বেকার রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা আমরা সবাই জানি যে আজকে আমাদের মাননীয় সদস্য নয়ন সরকার উনি বলার চেষ্টা করেছে নাকি দপ্তরের মাধ্যমে যে স্কিলের জন্য রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতী রয়েছেন তাদের স্কিল প্রদান করার জন্য দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে উনি মন্তব্য করার চেষ্টা করেছেন। আজকে এই দপ্তর আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা সবাই জানেন সবচাইতে বেশি যে স্কিল সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তার জন্য আজকে আমাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে স্কিলের একটা বড় একটা ভূমিকা রয়েছে। তার জন্য আজকে আমাদের এই সংখ্যালঘু দপ্তর আমরা আজকে ভারত সরকারের সহযোগিতায় আমরা ভারত সরকারের যে সিদ্ধান্ত সেটাকে সম্মান দিয়ে, যেহেতু আমাদের সেন্ট্রালের স্কিম ইমপ্লিমেন্টিং করার জন্য বিভিন্ন রুলস রয়েছে, সেই রুলসটাকে তো আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা ভঙ্গ করা সম্ভব না। তার জন্য সেন্ট্রালের যে গাইডলাইন সেটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমাদের TSIC তরফ থেকে ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের একটা বিষয়, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মাধ্যমে যতগুলি ট্রেনিং করা হবে তার জন্য দপ্তরের কাছে থেকে বেনিফিশিয়ারি লিস্ট চাইছে এবং যারা এই 5টি সংস্থা অন্যান্য সংস্থাও আজকে দপ্তরের পক্ষ থেকে বেনিফিশিয়ারি লিস্ট তারা চাইছে। আজকে বেনিফিশিয়ারি লিস্ট আমরা দপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা প্রদান করব। তা আমরা আশা রাখছি যে আমাদের 3100 জন যে আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যুবক যুবতী রয়েছেন তারা অবশ্যই এই স্কিলের মাধ্যমে আগামী দিনে আত্মনির্ভর হবে, স্বনির্ভর হবে, সেটা বিশ্বাস। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় মাননীয় সদস্য বিরজিৎ সিংহ মহোদয় উনি একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে আমাদের সেন্ট্রাল যে ন্যাশনাল স্কলারশিপ পলিসির ম্যাটার নিয়ে, যেহেতু উনি ওনার ডিও লেটারের মাধ্যমে আমার কাছেও চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিটা আমি রেসপন্স করে ওনাকে আমি রেসপন্স করেছিলাম। আজকে সেন্ট্রালের যে আমাদের ন্যাশনাল স্কলারশিপ পলিসি সেটাকে আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, ন্যাশনাল স্কলারশিপের যে গাইডলাইন রয়েছেন যে যদি কোনো ব্যক্তি যদি ফেক ডকুমেন্ট সাবমিট করে যদি গভর্নমেন্ট বেনিফিট নিয়ে থাকে তার এগেইনস্টে অ্যাকশন নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট। সেটা আমাদের সহযোগিতা থাকবে। সেন্ট্রাল যদি আমাদের স্টেট মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যদি কোঅপারেশন চেয়ে থাকে আমরা অবশ্যই সেই কোঅপারেশন আমরা 100% করব। এবং আরেকটা বিষয় আপনার অবগতের জন্য আমি বলছি, সেটা আমরা সেন্ট্রাল লেভেলে আমাদের কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সেও আমরা ডিসকাশন হয়েছি
যে সেই ম্যাটারটা সেন্ট্রালের যে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে বেনিফিট নিচ্ছে তাদের এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে এবং সেটা এফআইআরও হচ্ছে কয়েকটি, এবং যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে যারা বেনিফিট নিয়েছেন কিছু অংশ তারা আবার রিটার্নও করে দিয়েছে দপ্তরের কাছে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি এক মিনিট রিকোয়েস্ট করি, ব্যাপারটা হচ্ছে কি, ত্রিপুরাতে কম্পিউটারের মাধ্যমে ক্লাস 6 ফেল 7 ফেল এরাকে 12 পাস করিয়ে এখানে পাঠানো হয় বিভিন্ন কলেজে। এরপরে আপনার ওনার অফিস থেকে, কারণ এমনি আরটিআই করে পাওয়া যায় না কয়টা স্টুডেন্ট বাইরে গেছে, কয়টা স্টুডেন্ট পাচ্ছে কি বলে স্টাইপ, স্কলারশিপ। এরপরে যখন বোর্ড থেকে আমরা এনে বোর্ডে যে টাঙানো হয়েছে, এটা দিয়ে আমরা বেশ কয়েকটা কলেজে আরটিআই করা হয়েছে। কলেজ থেকে রিপ্লাই দিয়েছে যে 30টা নাম, যেমন একটা কলেজে 30টা নাম পাঠিয়েছে ওদের থেকে। আপনি লিখে দিয়ে দিন আবার। ওই কলেজে বলেছে 10টা নাম শুধু আমরা 10টাই ছাত্র আছে, 20টা আমাদের এখানে ভর্তি আচ্ছা, হয়নি। প্রত্যেকে লিখে দিয়ে দিন মন্ত্রী মহোদয়, এটা দেখবেন। স্কলারশিপ এটা তো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, হ্যাঁ, আইনের ব্যবস্থা অবশ্যই, নেওয়া হ্যাঁ। দরকার। মন্ত্রী মহোদয় এটা দেখবেন যদি অবশ্যই। না করেন স্পিকার স্যার, আরে আমরা তো আদালতে ভারত করতে চাই, ভ্রষ্টমুক্ত ভারত করতে চাই, হবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এখন এই সময়টা একটু বাড়িয়ে নিচ্ছে, কারণ আজকে 3জন মহিলা এখানে অনারেবল এমএলএ ওরা দিয়েছে, অথচ তাদেরকে একটা আপনারা সবাই সম্মতি করলে পর আমি একজনকে সুযোগ দিতে চাই, যদি সময়টা তো পার হয়ে গেছে তবু সময়টা চেয়ে নিচ্ছি। তো শ্রীমতী অন্তরা সরকার দেব 5 মিনিটের জন্য আপনি 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলছি, কোশ্চেনগুলি বেশিরভাগই ট্রেজারি বেঞ্চের, আপনি অ্যালাউ করলে তারাই বেনিফিট পাবে, নো নিড প্লিজ। ঠিক আছে, কারণ নতুন একটা এটা অপোজিশনের স্কোপ দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তালিকাবিহীন তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। না, যেহেতু সংসদীয় মন্ত্রী উনি বলছেন, এটা যে ট্রেজারি বেঞ্চেরই উঠে উনি বললেন, তো সবাই মেনে নেবে, কেউ তো আর বলছে না। ঠিক আছে, ধন্যবাদ, অভিনন্দন, সুযোগ। স্পিকার স্যার, আমি এটা যাওয়ার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস বলতে চাইছি। গতকাল শেষ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ডিজিপির যে অত্যন্ত মর্মন্তুদ যে তার মৃত্যু এ সম্পর্কে সমোটো তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তো রুলস তো স্যার আমরা আশা করছিলাম 361, হ্যাঁ ঠিক আছে, রুলস 367 স্টেটমেন্ট দিলে পর এটার উপর তো আর কোনো বলা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা যদি অন্য কিছু থাকলে উঠান, না ঠিক এটাকে বাদ দিয়ে, সেটাই বলছি। না না, এটাকে বাদ দিয়ে, না না, এই ইস্যুটাকে বাদ দিয়ে। বিষয়টা শুনুন। না না, বিষয়টা তো এত একজন ভারতবর্ষের ইতিহাসে ইউনিফর্মে পুলিশের সর্বোচ্চ একজন আধিকারিক। না না, ঠিক আছে, আপনি কথাটা শুনুন না। না না, রুলস আছে, না না, রুলস থাকে, না না, আমি রুলসের বাইরে আপনি যাবেন না। আমি তো বলছি না, আমি বলছি না, এটা আলোচনায় আর হয় না। এটা ঠিক আছে, বাদ দিন এটা আলোচনা। ঠিক আছে, আমি বলছি তিনি যে স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্টটা সেখানে যেটা বললেন, তার স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টের সাথে statement made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time the statement is made. এবং আমি স্টেটমেন্টে যাচ্ছি না, আমি স্টেটমেন্টে যাচ্ছি না, এখানে স্টেটমেন্টে যাচ্ছি না, নিয়ে আমি সেই জায়গায় বলছি। ঠিক আছে, স্টেটমেন্ট বাদ দিয়েছেন, উনি দিয়েছেন, স্টেটমেন্ট বাদ দিন যে এরকম একজন উনি দিয়েছেন যার অফিসে, অভিনন্দন, যার অফিসে এটা হয়েছে, সেই তো এটা যদি সরকার যদি আন্তরিক হয়,
আজকের কর্মসূচিতে একটি অভিনন্দন প্রস্তাবের বিষয়ে উল্লেখ রয়েছে, পাঠ করছি। অভিনন্দন সুযোগ প্রস্তাব কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণপদক। যেটা হবে না, যেটা করা যাবে না, এটা আপনারা করছেন কেন? যেটা করা যাবে না এটা করছেন কেন? নাই নাই, এটা হবে না, হবে না। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করার পরিপ্রেক্ষিতে অভিনন্দন সুযোগ প্রস্তাব। এইটা হবে না, 361-এ এটা করা যাবে না। একবার আর রুলসটাকে আপনি মানছেন না, রুলসটা মানেন। সম্মানীয় সদস্যবৃন্দ, অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের ডান্স স্কুল অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত। আরে ভাই, দক্ষিণ জেলার বিলোনিয়া প্রত্যন্ত সোনাইশ্বরী গ্রামের দে এবং নারীদের কনিষ্ঠ কন্যা অস্মিতা স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিতে বলছেন। আরে ভাই, আরে মানলে কিন্তু না মানলে এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবে। উনি কিছু বলতে চায়, ওদের যেতে বলুন না, উনি কিছু বলবেন তো। আরে ভাই, এটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? এর বিষয়ে মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবে, আমি জীবনেও আপনার এর বিষয়ে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন। আপনার বসুন। আরে বলেছে মাননীয় মন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আপনার বসুন। এই জিতেন বাবু, আমি একটা স্টেটমেন্ট দেবো, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, নিয়মের নেই নেই নেই, দরকার নেই। আপনি বসুন, আপনি বসুন না, ভুল হয়ে গেছে। আপনি বসেন বসেন বসেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, এরপরে দরকার নেই, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্পূর্ণ, আপনি বসুন। হেল্প করার কোনো প্রশ্নই উঠে না। আপনি বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে বিষয় প্লিজ, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই বিষয়ে উনি কিছু বলতে চান। আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে যাওয়া উচিত। কেন এসব করছেন? ঠিক আছে, বলেছে তো, বলেছে, বলবে মানে মুখ্যমন্ত্রীজি। Sir, I just want to draw the attention of the Honorable Chief Minister. We all are human beings. We always are subject to make mistakes. কালকে যে বক্তব্য ফাইল স্টেটমেন্ট আপনাদের অধিকার চাপে দিয়েছেন, জাস্ট একটা লাইন আমার মনে হয় এটা এক্সপান্স করা উচিত, যেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সুসাইডিক্যাল হ্যাঙ্গিং যে শব্দটা, it should be expunged from the proceedings, otherwise it's going to, you are not supposed to know the postmortem report ki ache, the you and us, we are not supposed to know of the public. It will be only amongst whom the IO, the judge, the magistrate,
and the ঠিক আছে, ঠিক আছে, epic ঠিক আছে, of ঠিক আছে। the prosecutor. So ঠিক আছে, এই ঠিক আছে। জায়গাটা আপনি ঠিক আছে। ডিলিট করার আপনি ঠিক আছে। অবশ্যই এক্সপান্ড করবেন প্রসিডিংস থেকে। He has made a mistake. মুখ্যমন্ত্রী যে He has made a statement দিয়েছেন, mistake. মুখ্যমন্ত্রী ওই one থেকে দেখছি আপনি বসেন বলেছেন বসেন 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 আরে বসেন 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 মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট ঠিক আছে স্যার, মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবেন বসেন বসেন ঠিক আছে। আমি কথাটা শেষ করি দেবেন তো দেবেন বলছেন স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন তো আমি বলার পর তো শোনার পর তো দেবেন। না ঠিক আছে। এটার উপর আর বলার বিষয় রাখা না, উনি একজন না মুখ্যমন্ত্রীর জেনারেসিটির জন্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি বলেছেন ইয়েতে। আমার বক্তব্য হলো, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অত্যন্ত মর্মন্তুদ, দুঃখজনক এবং সারা রাজ্যের সাথে আমিও এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত অবশ্যই। এবং তিনি বলেছেন এই মৃত্যুর পেছনে কারণটা কি, সঠিক তদন্তের মধ্যে যাতে বের হয়ে আসে এটা তিনি চান। যদি তাই হয়, যদি তাই হয়, এখানে প্রথমত সুদীপবাবু কথাটা বলেছে খুবই ভ্যালিড, যে মুখ্যমন্ত্রী যদি হাউসে বলে দেন যে না দিস ইজ এ সুইসাইডাল নাম্বার ওয়ান, ঠিক আছে মুখ্যমন্ত্রী তাহলে বলবেন রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীর আন্ডারে দেবেন আমি কথাটা শেষ করতে দিন না, আমি কথাটা শেষ করতে দিন না। সে মুখ্যমন্ত্রী তার আন্ডারে যে স্বরাষ্ট্র দপ্তরের কোন অফিসারের কোর্টে মাথা থাকবে তার বিরুদ্ধে কথা বলার জন্য? বলেছেন তো এই ক্ষেত্রে যদি এই সরকার সত্যিকারে যদি এই সঠিক তথ্য বেরিয়ে আসুক তিনি চান, ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারকের নেতৃত্বে একটা এসআইটি গঠন করা হোক এবং এতে তথ্য বেরিয়ে আসুক এবং সরকার সেই জায়গাতে তাদের আন্তরিকতা, সততা এবং এই মৃত্যুর পেছনে সত্যি সত্যি তাদের ভেতরে যে দুঃখ আছে এটা প্রমাণ করুক। এটা কৃত্রিম এই ছেড়ে এতে এটা ঠিক হবে না। এটাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন। আপনারা যেভাবে হুমকি ধমকি দেন অফিসারদের, তো অফিসার তো আপনাদের ধমক চমকে হতে পারে। এর আগে বলেছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এর আগে ঠিক আছে বলেছেন নেবেন, তো এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মুখ্যমন্ত্রী যে বলবেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন আমরা এতদিন ধরে, মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকেই দেখতাম, এখানে অনেকে আছে সিনিয়র, আপনারা এখানে কথা বলতেন, আমরাও ভাবতাম যে অনেক সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং সুন্দর কথাবার্তা হয়, এবং এইগুলোর উপর ভিত্তি করেই অনেক মানুষ রাজনীতিতে আসে কিছু করার জন্য। কিন্তু এখানে আসার পর আমি দেখি যে কয়েকটা বিষয়, কালকে যখন এটা রুলসে আছে যে লেখা আছে আন্ডার 361 a statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. ওকে, তারপরও দেখুন, তারপরও কালকে যখন আমি স্টেটমেন্ট দিলাম আপনিও বললেন যে খুব সুন্দর স্টেটমেন্ট হয়েছে, তারপরেও দেখুন আমরা চাই যে সত্য যে বিষয়টা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এখানে জানানোর প্রয়োজন। ইনভেস্টিগেশনের বিষয় যদি না জানায়, মানুষের জন্যই তো আজকে এই আমাদের বিধানসভা, তো এখানে যদি এই বিষয়ে রুলসের জায়গায় আছে, ঠিকই আছে, এখন রুলস হলে আমি না বললেও কিছু হবে না। কিন্তু দেখুন আমাদের সরকারের এবং সরকারের প্রধান হয়ে তারপরেও আমি বলছি ফর দ্য সেক অফ দ্য পিপল, যে আমাদের মধ্যে সেই সৎসাহস আসে বলেই, এবং সেটা আন্দাজি না, আপনি যেটা বলছেন আন্দাজি না, যেমন আপনারা আন্দাজি বলছেন এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আন্দাজি না, ঠিকভাবে প্লিজ 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 আমাকে কথা বলতে দিন, আমার
কথা বলতে দিন, আমার ফিনিশ করতে দিন। আপনি আর কত বলবেন? শুনেন রিপোর্টটা শুনেন। দেখুন, ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলা হয় এখনো কিন্তু তদন্ত এটা সুইসাইডাল ইন নেচার কনফার্ম হয়নি, কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হয়েছে যে ভারতের সংবিধানে আর্টিকেল 192 নম্বর, সেখানে বলা হয়েছে আর্টিকেল 194 অনুযায়ী আমরা বিধানসভায় অ্যাবসলিউট প্রিভিলেজ এনজয় করে থাকি বিধানসভায়। সুতরাং পোস্টমর্টম রিপোর্টের ডিটেল বলা বেআইনি কিছু নয়। কেসটার এখন ইনভেস্টিগেশন চলছে, মানে পুলিশ এভিডেন্স কালেক্ট করে চলছে। পোস্টমর্টম রিপোর্টটাও এখন এভিডেন্সের একটা পার্ট। এখানে কেউ চাইলেও পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু সেই আর্টিকেল 194। সুতরাং আমার বলা বা না বলার উপর কোনো কিছু নির্ভর করে না। আমি যেটা লেখা আছে আমি বলছি, আমি তো যদি বলতাম যে আমি নাও বলতে পারতাম, ইচ্ছে হলে পোস্টমর্টম চেঞ্জ করতে পারতাম। এটা তো বলা হচ্ছে না, আংশিক বলা হয়েছে। ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি আবার বলছি, আমি বিধানসভাকে সবাইকে অবগত করেছি। A postmortem report can be disclosed or tabled in a state legislative assembly, primarily governed by the rules of procedure and conduct of business of the specific state legislature under Rule 36, acting under the constitutional framework of Article 194 of the Constitution of India. কাজে আমি ভুল করিনি। প্লিজ আমি আবার কথা বললাম, আমি ফিনিশ করতে দিন। আপনি তো পোস্টমর্টম রিপোর্ট, a postmortem report is a part of police investigation under the Code of Criminal Procedure or Bharatiya Nagarik Suraksha Samhita, that is BNSS. While it is generally treated as a confidential investigation document, a state government or a member of the Legislative Assembly can table it in the House to answer questions, address public interest or clear controversies under the following legal framework. Number 1, constitutional authority and immune, Article 194, 1 and 2 of the Constitution of India. The article grants absolute freedom of speech and immunity to legislatures within the House. If a minister decides to table or disclose a postmortem report as part of government statement, or if an MLA presents it during an authorized discussion, they enjoy complete legal immunity. No court precedent can be initiated against them for disclosing document inside the assembly. Number 2, parliamentary mechanism for disclosure. Mechanical disclosure of such report is governed by the state-specific assembly rules of procedure and conduct of business in the Legislative Assembly. Papers laid on the table under these rules. Last but not the least, in high-profile cases, the Home Minister or Chief Minister often gives an official statement in the House to address public outcry. During such statement, the government may disclose findings, and during such statement, the government may disclose findings from the postmortem report, and partly it has been disclosed yesterday. আমি আন্দাজি বলছি না, আমি এই কথাটা বলছি যে স্বচ্ছতার মধ্যে আমরা কাজ করছি। আপনারা ঠিক আছে, আপনারা অপোজিশন থেকে আমরা বলছেন, যদিও আমি আবার বলছি, যেহেতু আমি তোর অলরেডি চিঠি দিয়েছি এবং এই আর্টিকেলের মধ্যে কোনো রকম কোশ্চেন আর আসতেই পারে না এই যে 361, তারপরও আপনাদের অবগতির জন্য আমি পুরো আইনগতভাবে আমি এগুলো বলেছি। ধন্যবাদ। না মুখ্যমন্ত্রী
আমি মুখ্যমন্ত্রী না বিষয়টা মুখ্যমন্ত্রী এরপরে তো আর হয়ই না কোথায় আপনার সিনিয়র মানুষ আরে তা ঠিক আছে, আরে আমি এই জায়গায় বলবো পোস্টমর্টেম হয়, এরকম ভারতবর্ষে বহু ঘটনা হয়েছে এরকম ক্রিমিনাল ইনভেস্টিগেশন। আর নিয়মিত পোস্টমর্টেম হওয়ার পরেও হচ্ছে তবু আবার পোস্টমর্টেম হয়, পাবলিকে করার জন্য চেষ্টা করবে কোর্টের ইন্টারভেনশনের নাম্বার 1। নাম্বার 2, কেন এই যে পোস্টমর্টেম রিপোর্টটা সাসপিসিয়াস? আপনি গতকাল বলেছেন তাকে জ্বলন্ত অবস্থা পাওয়া গেছে, আর ফরেনসিক ডাইরেক্টর তিনি বলেছেন কি আমি গিয়ে দেখেছি মাটিতে পড়ে আছে। Which one is the correct? Which one is the correct? এটা ইনভেস্টিগেশন হবে, এই জায়গাতে সাসপিশন আপনার পোস্টমর্টেম রিপোর্ট হাউসে প্লেস করা সম্পর্কে রয়েছে, তাই থাক না কেন, যেখানে একটা এরকম হয় না আপনার বক্তব্য ফরেনসিক কোনটা ঠিক, এই রাজ্যের জনগণ কোনটাকে বিশ্বাস করবে? কাজে সেজন্য বলছি ইফ দি গভর্নমেন্ট দে আর রিয়েলি ইম্পার্শিয়াল এবং রিয়েলি ট্রুথ, এটা বন্ধ করেন বহুত কমিশন হয়েছে, আপনাদেরই মন্ত্রীর সময়ে কিন্তু কমিশন হয়েছে, রেজাল্টটা কি বেরোলো? না বলুন না কি বেরোলো, ওটা কি? কিছুই তো বেরোলে। ইন্দিরা গান্ধীর পোস্টমর্টম হয়নি, কি বেরিয়েছে, কি কমিশন করলো? এগুলো তো হয়, কিন্তু আনন্যাচারাল ডেথ, বিশেষ করে এই ধরনের যখন হ্যাঙ্গিং বিষয় হয়, সাধারণত এগুলোতে কমিশন বসে না, মানে এই হচ্ছে নিয়ম না। আরে আমরা তো বলছি যেভাবে ইনভেস্টিগেশন চলছে, যেভাবে দেখুন, আমি ইচ্ছা করলে আপনার এই বিষয়ে এখানে কোনো কথাই চলে না, যখন কথা বলেছি, তারপরে আপনাদের উদ্দেশ্য, আমি তো বললাম আপনাদেরকে দেখে দেখে ছোট ছোট মানুষ বড় হয়েছে, কিন্তু যেভাবে আপনারা দাবি করেন, যা করেন, মানুষ সব দেখছে যে কিভাবে আপনারা এতদিন ধরে রাজনীতি করে এসছেন, সব বুঝে গেছে মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। এখন পরবর্তী যাচ্ছি। অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্ক্রু করে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতিকন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী ভীষণভাবে গর্বিত। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার প্রত্যন্ত দক্ষিণ সোনাইশ্বরী গ্রামের প্রয়াত অর্জুন দে এবং মুন্নি পাটারি দের কনিষ্ঠ কন্যা অস্মিতা দে 22শে মার্চ 2003 তারিখে জন্মগ্রহণ করেন। অস্মিতা নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছা শক্তির জুড়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের পারদর্শিতার চূড়ান্ত সাফল্য প্রদর্শন করে দেশের তিরঙ্গা পতাকাটাকে গর্বের সঙ্গে উড্ডীন করেছেন। তার এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান অসংখ্য তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে নিরলস প্রচেষ্টা চালাতে উৎসাহিত করবে। তার এই কৃতিত্ব রাজ্যের যুব সমাজকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং ভবিষ্যতে প্রজন্মকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের স্বপ্ন দেখাবে। রাজ্যের কৃতির কন্যা অস্মিতা দে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে দেশ তথা ত্রিপুরা রাজ্যের নাম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উজ্জ্বল করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের
জুডো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার বিষয়টি এখন অস্মিতার একমাত্র লক্ষ্য। এই সভা দৃঢ়ভাবে বিশ্বাস করে রাজ্যের কৃতিকন্যা তথা স্বর্ণকন্যা অস্মিতা দে আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের প্রতিভার ধারাবাহিকতায় আরো সাফল্য অর্জন করবেন এবং নিজের দেশ ও রাজ্যের সম্মান আরো বৃদ্ধি করবেন। এই গুরু উজ্জ্বল সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার স্বর্ণকন্যা কুমারী অস্মিতা দেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তার এই সাফল্যের নেপথ্যে যাদের অকুণ্ঠ সহযোগিতা, ত্যাগ ও অনুপ্রেরণা রয়েছে, ওর প্রয়াত পিতা, ওর মাতা, ভাই, প্রশিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সঙ্গে এই সভা কুমারী অস্মিতা দের উজ্জ্বলতর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছে। এখন দৃষ্টি আকর্ষণী নোটিশ, মানে সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণী নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বভার মাননীয় মন্ত্রী বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্যা শ্রীমতী স্বপ্না দেববর্মা। নোটিশের বিষয়বস্তু হলো নন্দনগর আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নোটিশটির বিষয়বস্তু হলো কোয়েশ্চেন নাম্বার 109 মাননীয় মুখ্যমন্ত্রী একটা উত্তর দিয়েছিলেন। প্রশ্নটা ছিল আগরতলা এসডিও চমনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা পরিকল্পনা আছে কিনা আপনি উত্তর দিন। নোটিশটির বিষয়বস্তু হলো নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো বাজার উদ্দেশ্যে উপর বিবৃতি আমাদের মুখ্যমন্ত্রী যে কোয়েশ্চেন ডিক্লারেশন সিম্পলি কারেক্টলি সে তারপরে বর্তমান ধ্বংস হইতেছে গতকালকে মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছে আর আজকে গতকালকে এটা অ্যাকসেপ্ট করলেন কেন? রাগারাগি করে দিন না, উনি বলতেন আরে রাগ করে, আমি তো বলছি এটা প্রশ্ন তারপর উনি উঠান। না না, প্রশ্ন সেটা না। আরে স্যার, আরে এটা বলার পর না 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 না, আপনি শুনলেন না? ইস অধ্যক্ষ মহোদয়, সাধারণত আমাদের হাউসের নিয়ম হলো একটা, এটা তো ম্যাডামও জানার কথা না, আসলে কোশ্চেন তো আগে ছিল, কোশ্চেনের রিপ্লাই হয়ে গেছে, সেম ডেতে অ্যালাউ করেছেন, যেহেতু তীব্রমতা একটা পাবে সেই জন্য দিয়েছেন, কিন্তু ব্যাপারটা ডিসকাস হয়েছে, এটাই তো কথা, এটাই তো আস্তে আস্তে বলা যায়। তো যেহেতু উত্তরটা না, তো এখন আর বললাম তো আমি আপনার বলছি না, আমার প্রশ্নটা করার পর আপনি বলবেন, তাহলে তো চলে না, করবেন কিছু, ঠিক আছে, ওনার স্পেসিফিক যদি কেউ থাকতে পারে বোধ হয়, ঠিক আছে, করে মনে করার কথা। পাত্রকে তুষ্ট করা রাখতে গেলে এটা বেআইনি কাজ করতে হবে, করুন আপনি তুষ্ট করার জন্য বেআইনি কাজ যদি করতে পারেন, আপনি করতে পারেন, তাহলে আপনার না না, ওটা বলবে না, না না, ওটা একটা আলাদা জিনিস ছিল, উনি পার্টিকুলার এমন তো হতে পারে ওনার স্পেসিফিক কোশ্চেন আছে, এটারও প্রভিশন আছে, ওনাদের প্রভিশন করবে, সেটাও কোনো স্যাটিসফাইড না হয় আরেকটা রুল অনুসারে আবার নোটিশ দিয়ে ডিসকাশন করতে পারেন, এখানে প্রভিশন আছে, ইউ নো শি মাইট নট বি নোয়িং, উনি নতুন জানা কথা, আপনি তো জানো
প্রশ্ন এসছে, আমি স্যাটিসফাইড হইনি। আবার এই নোটিশ দিয়ে স্পিকার অনুমতি ডিসকাস করতে পারে, কিন্তু কালকেই ডিসকাশন হলো, কালকেই নোটিশ তাই ডিজিপি ব্যবস্থা আজকে উঠলো কেন? উঠলো কেন? কেন উঠলো? হতে পারে এটা আইনগত হবে। কেন উঠলো ডিজিপি ব্যাপার? উঠলো কেন? কেন উঠলো? উঠলো কেন? এটা আপনি বলতে চান? না 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 না, সাধারণত উচিত ছিল না। আমরা কালকে আমি তো বারবার বলছি হতে পারে একবার ডিসকাস হয়েছে, হতে পারে না। সন্দেহ ছিল তাই তো ভেন্টিলেট করেছেন। ভালো তুমি স্টেটমেন্ট একটা দিয়ে আর তোমার হার আমরা এখন রুলস আছে কোনো বিষয় ডিসকাস আমরা আলাপ করে দিয়েছেন ডিসকাস। এটা যদি এখন ভঙ্গ করেন, আমার কিছু বলার নয়, ইটাকে প্রেসিডেন্ট হয়ে থাকুক, যদি ভঙ্গ করেন ইটাকে প্রেসিডেন্ট হয়ে থাকুক। এটা করেন, যে করেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিন। মাননীয় মন্ত্রী, না প্রশ্ন না, এখন আমি উক্ত নোটিশটির উপর প্রদানের জন্য নবীন দপ্তরের দায়িত্বরত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। না না দরকার নেই। কি নাই নাই নাই, ওইটা কেন করলো? মাননীয় অধ্যক্ষ মহোদয়, নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পুর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পুর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট ফুটপাত এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পুর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনের টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাত দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আগরতলা পৌর নিগমের অন্তর্গত উত্তর জোন অফিসে বিভিন্ন সময়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে উত্তর জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার পাশে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে সবজি, মাছ, মাংস ও অন্যান্য পচনশীল দ্রব্যের দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং জনদুর্যোগের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর জোন অফিসের টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে অবৈধ দোকানপাটের ব্যবসায়ীদের মাইক যুগে সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে যারা সরে গেছে কিন্তু পরবর্তী সময়ে যারা অবৈধ যারা আছেন দখলদারদের উচ্ছেদ করা হয়। এই অবস্থায় গত 11/8/2026 ইংরেজি তারিখে ডন বস্কো স্কুলের সম্মুখে এলাকার রাস্তার উপর অবৈধভাবে বসা সবজি ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের জন্য একটি অভিযান করা হয়। অভিযান শুরুর পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যখন মাইক যুগে ও সরাসরি ওই সমস্ত ব্যবসায়ীদের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যদিও নির্দেশ মেনে দোকানপাট সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী নির্দেশ অমান্য করে তারা একই স্থানে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং রাস্তার উপর অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। উত্তর জোনের টাস্ক ফোর্স কর্তৃক 1/4/2026 ইংরেজি তারিখ থেকে 11/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত নন্দননগর, অভয়নগর, জিবি বাজার, আস্তাবল থেকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে স্কুল সংলগ্ন ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শুধু নর্থ জোনের নয়, সমস্ত পৌর এলাকাতেই কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা হয়। 2026-27 অর্থ বছরে আগরতলা পুর নিগমের বিভিন্ন জোনে প্রায় 96টি উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট 412টি অনুমোদিত স্ট্রিট ভেন্ডিং ইউনিট, অবৈধ কাঠামো এবং অবৈধভাবে পরিচালিত
মাংস বিক্রির কাঠামো উচ্ছেদ করা হয়েছে। ডাটা ওয়াইজ এনফোর্সমেন্ট ড্রাইভ টেকেন বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আছে অনেকগুলো। তো এখানে উল্লেখ করে যে ডন বস্কো স্কুল এলাকার উচ্ছেদ অভিযান, এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা না, এটা প্রায়শ যে সেন্ট্রাল 4টে জোন আছে তারা প্রায় করে টাস্কফোর্সের মাধ্যমে সমস্ত পুরো এলাকাতেই ধরনের উচ্ছেদ অভিযান পুরো নিগমের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে এই বলা যায়, নাগরিকদের স্বার্থ ফার্স্টে প্রায়োরিটি, যেন স্বাভাবিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে, যানজট নিয়ন্ত্রণও প্রয়োজন, সরকারি রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকা, সেই জন্য আগরতলা পৌর নিগম প্রচলিত বিধি as per provision of 107A, 133(1), 2(3) and 4 and 1851 and 2 of Tripura Municipal Act 1994 অনুযায়ী এই অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণের সার্বিক স্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এই বিষয়ে সকল নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কামনা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি করবে সেটা যেন না হয়, মানুষ চায় আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাই, ফুটপাত পরিষ্কার থাকবে এবং কোনো জায়গায় যানজট একমাত্র এইভাবে অবৈধ যখন এই ধরনের ফুটপাত দখল করে ব্যবসা করে, আমরা সবাই জানি সেখানে রাস্তার পরিশোধ তার যে পরিমাণ সেটাও কিন্তু কমে যায়। তো এটাই আমার বক্তব্য এই বিষয়ে। আচ্ছা, এখন কৃপমতার তরফ থেকে ক্লারিফিকেশন স্যার। बरमगोनां स्पिकार, आं निनि बिसिंथि खालायै अ हाउस सानान मुजुंगो आंता मुकक्सा और एमएलए मंत्री तंगनाय रक अनेक लक परिजार दं। भारत बर्षनि बरक प्रत्येक बरकनि कायसा कायसा आइन दं। अ आइन फलो खायनो दिनैनि अ हाउसआव आं प्रश्न खायनाय बा उत्तर मानाय आरो आं जे पोलिंग एटेंशन तुमानि नंदनगर एलाकाय संलग्न डन बस्को स्कुलेर सामने जे बाजार आ बाजारनो केंद्र खायनो जे आरो दिप्राजुगो आरो लक्ष लक्षनि व्यवसा खालाया बरक शुधुमात्र 10-20 हाजार नित्यनै बरक मुखैथिं थाइकेथिं फालायो अ मुखैथिं थाइकेथिं फालमानि इंखाबो गभर्नमेन्टनि जागा प्लास अबो पीडब्ल्यूडी रूट क्लायो पीडब्ल्यूडी रूट क्लायो हिनिनो खरकसाया बा खरकसा केबो फानो एमसी रो थांगै रिपोर्ट दिखना एमसी रो थांगै ऑफिशियल थांगै आरो बाजार थांगै उपस्थित तिंखा गाहामको नों जदि आरो उच्छेद खालायनानै हिंखाय नों एकटा नोटिस रिनानै नांनाय हयतो बरबा आचुकनानै नांनाय बिना नोटिस सारा आचुकलायावै अमाहायकै जे थांगै आदिनि घटना खालायनानै आबो आइनसि कक्सानाय आङो मुइतु खायनानै मुचुंगौ जाबो दुर्गा पूजानि गाना दुर्गा पूजा गानाव इलेक्ट्रिक डिपार्टमेंट काम खालायो आरो कायसे माइकिं खालायो जे खोना एखेबा खोना और कारेन्ट सामुं दांजाकनाय 10टानि हयते 4टा अब्दि कारेन्ट दंगला हिनि माइकिं खायो बेस गाहामको माइकिं खायमानि बागे बरबा सजागुंगै थांगौ आनि मोबाइल चार्ज जायगा आं चार्ज मारिनाय आनि थैंक यू टीटी साजे थैंक यू माति सानाय अमो हायकै बरबा सजागुंगै नाय जानजेनि रेडी नै थांगौ फियाबा तिनि अरबो बिना माइकिं बो खालायरिया जदि अरबो माइकिं खालायरिखाय नरो और खानानि सिमी तै दुकानपाट और बाजार खालाय मांगलाग रि मांगलाग बरं अरन माकु तुननाय हिनि जदि माइकिं खालायके बरबो सतर्क तंखामो फियाबा एमसी रो थांगै मानो फियाबा अमहायके थांगै हातागनि बरकटाय खरकसा आरो जेबाबे थामसि फुनुखा बिनि बडी लैंग्वेज बिनि एटिट्यूड बिनि तामिनानि थामसि फुनुगैनाय जेबाबे आरो थांगै यासिपाको गै कक साविका सप्रे साप्रा खलायका पाब्लिक बरक थांगै
ANC aro tang nasigi ma tongkha ANC ni biskango पुलिस प्रशासन बुसकांगो भाईगा अब बर नाय हजम खायै सुजुग्रि हुई तंखा अब आइनताम कक्सा पुलिस प्रशासन ताम एक्शन हाका आसि गे सार आरो जोंते बनुखा जे मानिखनि फालनाय रबनि आरो एएनसी नि तरफ থেকে কাছে গাড়ি তেলাঙ্কা বুক চা গাড়ি এই বুক চা গাড়ি ও মাইরুম বস্তা দেখা আরো গুরিয়া মাইরুম Nina arwo manhanga nina arwo tamne khasa mairo mukhitin thakiten aro satuni somoy aro dat narikra betongo asome omaheke je mukhitin thakiten phalmana ab jotom lut khayena gaiwo dakha abo video viral bongkha abo video pura video footage tango omaheke gaiwo dakha tabo borok ni proshno MC nang jodi gaiwo मानी फालाय रंनि नों आरो बादा खायना थांतानि उछेक खायना हिं थांतानि नों आरो मानी खनि जेतुइ फेमानि आ मानी खनि नों फेरादारिखा रिया आ मानी खनि ताबु बरो जे बरोनि क्षतिपूरण खा नों क्षतिंखा नों क्षतिपूरण दारिखा रिया आबनो ताबु बरफनि प्रश्न सार जे बरफ जे तिप्राजिग आरो व्यवस्था खायना नि बरफ चाकरी निबागिया बरफ बिक्री निबागैसे बरफ चाकरी सानिया बिक्री सानो फियाबा आरो गरीब बिग्रा रग हिंगांके मान सम्मान करिदा बिग्रा हिंगांके कोनो अधिकार करिदा सा दोरा प्रथम खलायनाय बनो सादि सा आरो बरफ स्टाइ बागैया और ताबु सुंदि दंगो ताबु सुंजा ताबु बजा बर जेफुरपान उच्छेद खालायजाबनाय साइमानो बरनो जेफुरपान उथुक देहिंगे बर उथुगुइ थानाय तै कैसा उत्तर नेपाल आइन कपाय बसा आइन कपाय भर सार अबसे नों जदि बरनो उच्छेद खालायनानै हिंगांकाय जदि अबैध नङै तंगांकाय बरनो बैध भाबे जागारिदि व्यवसाय खायनानै बागिने बर व्यवसाय बाय संसार चलिव बरफ व्यवसाय बरफ बैसागुतुई लेखा पढ़ा खालायो सारताय कैसा बरफनि प्रश्न अब सायाय और योग्य ओ बरफनि प्रश्न गानकाय जे और जत राजनैतिक बदलबो थाङै नायखा जत राजनैतिक बदल थांनायखा काहामको और थाना एफआईआर बखलाय जाखा एफआईआर खालायजा माने ओ बरफ दरम जाखा आइन सिकक सनायसा आइन तामो पुलिस प्रशासन ताम खायगा जे बरफ नि मुंगै जे भिडियो फुटेज दी नै जे एफआईआर खालायजामोन बदर दरम जाखा गुफुर रमजान नाय सर आइन कतै किसा दंगो तै दुइटा प्रश्न का एसडिउ चमनि থেকে यामो निनि मारात बस्ती पर्यন্ত যে অবৈধভাবে সরকারি জায়গা ও গভর্নমেন্ট জায়গা ও পিডব্লিউডি ভূত যে অবৈধভাবে ন ভোগ টাঙ্গি নাই দোকান পাট দি তংমানি বড়মখা গভর্নমেন্ট মকন নুলিয়া বনখা এএনসি মকন নুলিয়া এএনসি বন বপ্র উচ্ছেদ খালাইনাय আপক সীমা সানাय বন উচ্ছেদ খালাইनाय খালাया गे तामनि कारणे खालाया ओ गतिनि मा सानाय तिनि और आं साइमानो और चिन माननीय मेयर बोमा आचुरजा दङ ए बोमा आचुरजा दङ जों आबनो उत्तर मानानै नांनाय सार आबुसिलिया ताइ पैसानि प्रश्न दङ सिलेक्टरो जे स्कुल अक्सिलियारि स्कुलनि बिस्कांगो सरकारनि जागायाव पिडब्लिउडि रुट बाहायगे आरो गासे क्लाब नक आसायमांखा संसायमांखा आ क्लाब नक तो बेजाल স্কুলের সামনে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মনি বনবনরে কাছে জায়গা শিখাই দে থানা নাই স্যার ঠিক আছে দরিয়া কর তাই আব যারা আর দোষী যে ভাবে সারা ফাইনাল প্রবলেম নাই অপক্ষ সাথে স্যার ঠিক আছে দ্য বর্ডার স্যার আচ্ছা ঠিক আছে সুদীপ জি সময় একটু ধরেন বলেন স্যার অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসেম্বলিতে প্রশ্ন করি অনেক আগে প্রশ্ন করার পর এটা ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্ট ইউডিতে যায় ইউডি এটা মিউনিসিপ্যালিটিতে পাঠায়
এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চমুনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না? না, উনি তো বলছে তো, কথা শুনুন, আমি বলেছে তো, বলছি। এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট, she is very much correct. Why choose? বিআইনি যদি আরো ক্লাব থাকে অমুক থাকে, why পার্টিকুলার কিছু দোকান বলেছে হামলাটা হলো? বলেছে তো, এটা আর রং দেওয়ার দরকার নেই। এখানে জনজাতিদের সুদীপজি এটা উনি বলেছে, এটা আমার এলাকা, আপনি যদি বোমা করেন আপনি নেই, আমি I have the right, so it is in my constituency, don't I have the right? উনি বলেছেন যেটা, এটা রিপিট করবেন না। আপনি কি প্রস্তাব দিতেছেন বলেন এই প্রশ্নের উপরে, এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে বলেন এই ডন বস্কো স্কুলের সামনের। ঠিক আছে, উনি বলেছেন তো, ওনার আপনি যদি শুনছেন। নেই অ্যালার্জির বিষয় না, এটা কেন উনি বলেছে এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে, তো এটা রিপিট কেন বলবেন? নেই এইভাবে বলবেন না, এইভাবে চোখটা রাঙাবেন না। এটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন? নেই, সময়টা কেন নষ্ট করছেন? উনি যা বলেছেন উনি আপনি ওটাকে বলছেন, আপনি হয়তো কখনো বুঝছেন না। ট্রান্সলেটর এখানে পড়ছে, এখানে শুনে। মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ স্যার, এই যে বলছিল যে সেম থিং না, উনি পরিষ্কার বলেছে নন্দননগর এলাকা শুকনো ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে রাস্তার বা এটা আলাদা। উনি একদম বলছেন এটা তো ঠিকই বলেছে, ওনার প্রস্তাব তো ওনার। ঠিক আছে, আপনি তো জবাব দেবেন না, জবাব দিন না, দেবে তো সাবজেক্ট না তো। হ্যাঁ, সেই তো বলছে। হ্যাঁ, দেবে। Let the minister answer. No, why you are interfering? Why you are standing? Yes, why you are standing? Why is standing? Why you are standing? Why you are standing? Get out of the house. Are you not telling? No. I am the parliamentary affairs minister. It is my duty. Lastly, I was under this house. This is my duty. I am a parliamentary affairs minister. It is my duty also to maintain peace. He is dictating you. What to do? He is even dictating you, sir. It is not fair. It is not fair. Sir, আমার প্রশ্ন হলো মাননীয় সদস্য স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। হ্যাঁ ঠিক আছে, মাননীয় সদস্য, আরে হি ইজ ডিক্টেটিং ইউ। ঠিক আছে বলেন শর্টে বলেন। মাননীয় সদস্য যে প্রশ্ন তুলেছেন শুধুমাত্র উচ্ছেদ নয়, তার পেছনে যে ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় সদস্য আছি না, ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় that action will be taken against those people. Number one. Number two, number two আমি বলছি ছড়াতে হবে, কিন্তু সিলেক্টিভ কিছু অপারেশন করছে, আবার বসে যাচ্ছে, কাজে সেই জায়গায় পাহাড় থেকে কাজ নেই, তাদের করবেন না, শুধু ডন বস্কো না, অন্য জায়গাগুলোতে সেরকম মিউনিসিপ্যালিটি সে ব্যবস্থা করবে কিনা করেছে। উনি প্রথমে তাই তো বলছি, কাছ থেকে বলেছে আসো, কাজে না দেবমাঝি যে বলছেন এটাকে আপনাদের সেটা বলছে মাননীয় কথা। ঠিক আছে বলেন মাননীয় বিধায়িকা শপথ মেজিকা বলেছেন, যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে দায়িত্বে আছি, স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন, এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয়। এভিকশনের বিষয়টা আরো ধারাবাহিক, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সত্যি বলেছেন, এটা ধারাবাহিক প্রসেস।
আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি, যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে। আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আঁকা জানা রাস্তা পাড়ে মাংস কাটা হয়, দুর্ঘটনা ঘটে। সে কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে। আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি, যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে। আগে বলি, যেহেতু আমি মেয়র হিসেবে, আমি বিধায়ক হিসেবে মেয়র, আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে এটা একটা স্পর্শকাতর বিষয়। প্রায় সময় আগরতলা শহরে যেটা সফলতম বলার চেষ্টা করেছেন, আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দননগরের বাজারের জায়গা স্কুলের সামনে নয়, অভয়নগর বাজারের রাস্তা, ব্রিজের রাস্তা, সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে দিন না না বলছে কি আমি আছি সময় দিন। আমি সবটা যেটা বলছেন স্বপ্না দিদিমণি, এটা সত্য না। আমি বিকাশবাবু, মাননীয় মন্ত্রী বিশ্বকর্ত দেববর্মা, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি, সবার সঙ্গে কথা বলেছি, নোটিশে কথা বলা হয়, মাইকিং করা হয়, বলা হয় প্রতিবারই প্রতিটি বিষয়ে যতটি বেআইনিভাবে বিভিন্ন ব্রিজে, বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরে, যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে। এটা বাধ্য, এটা পৌরনিগম করতে বাধ্য, সরকার করতে বাধ্য। সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না। এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল, তারা রাজনীতি করার জন্য রাস্তায় লোক বসিয়ে মিছিল করাতো। আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায়। ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে আর পছন্দ না করে তিনি সারা আপনাদের পাশে আপনাদের আমরা করছি এখন এই আর কত বছর পথে জায়ান্ট ডিসকাশন না, মাননীয় উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলতো, তারপরে রিলিফ তো উনি দেবে, কেউ দেবে না, ডিপার্টমেন্ট মিনিস্টার বলবে। যিনি তারপরে যদি কিছু তাকে বস্তু করবে বলবে না, যিনি স্বপ্ন যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে না, মাইকিং করা হচ্ছে না। মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই, আমরা মাইকিং করা হয়, বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেট আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনের যুক্ত থাকি। কোনো মেয়র, ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ জানতে পারত মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিএসএমে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বড় বড় কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে তাই আমি বলবো স্পিকার স্যার আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা কোনো ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি ডিসি অফিসার নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল সিএম স্যার বলেন এটার আগে মাননীয় স্পিকার স্যার, এখানে যে মহিলাগুলি, যে জনজাতি মহিলাগুলি আক্রান্ত হয়েছে, এটা আমাদের 19টা জনগোষ্ঠীর ভিতরে কাইপেং মলসম হালাম কমিউনিটির লোক 7 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আমার মহারাজার নেতৃত্বে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, 10,000 করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের এই রাজ্যে একজন জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, তিনি একবারকে সেখানে দেখলেন না, করা যায় না, এভাবে ডাইরেক্টলি করা যায় না। আপনি মানে মুখ্যমন্ত্রীজি উত্তর দেবেন, এই যে রবির বাবু এইভাবে করা যায় না, এটা রুলসের বাইরে করা যায় না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শোনেন সবাই শোনেন, এটা যখনই
মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না বর্মা যে বিষয়টা এনে সময়টা একটু বাড়িয়ে নেই, একটা বেজে গেছে। অনারেবল সিএম উত্তর দেওয়ার পর এটাই হবে, শেষ হয়ে যাবে। যে নন্দননগর যে হেডলাইনটা আমি যেটা বলছি, যেটা আমাদের রতনবাবু অলরেডি বলার চেষ্টা করেছেন, যে নন্দননগর এলাকা সংলগ্নে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে, এই বাস আর কিছু না বাকি। এখানে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেন্টিমেন্টাল দিয়ে কোনো কাজ হবে না। আমরা জানি অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে আসলে আমরা তো এখানে সবাই এক, সব মানুষের জন্য আমরা এখানে আলাদা করে কোনো পার্টিকুলার কাউকে আলাদা আলাদা করে না দেখাটাই উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। যদি এটা হয়ে থাকে, যেমন আমাদের এটা যদি হয়ে থাকে স্পেসিফিক, এটা কেন খালি এই মৌকুব হয়েছে যেন একজন নামে, এটা তো জেনারেল বিষয়। একজনকে যেভাবে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা পার্টিকুলারলি একজন গ্রুপকে এরকম করেছে সেরকম না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, যেই হোক রাস্তা দখল করে আপনারাই বলুন, বিদেশে অনেকে যান, কি সুন্দর আমাদের দেশ, ওইখানকার দেশ। আর ত্রিপুরাতে বলছেন যে এইভাবেই শ্রমিকদের দুঃখে একবারে সাংঘাতিক, দুনিয়ার শ্রমিক এক হোক এবং তাদেরকে যেখানে খুশি বসিয়ে দাও, এরপরে বলছে পুনর্বাসন দিতে হবে। আর এইভাবে কতদিন চলবে? ওনাদের তো যা আমি তো দেখি এক এক সময়, এগুলো তো আমরা দেখে এসছি 35 বছর, এর আগেও দেখেছি। এবং অত্যন্ত মানে এমন ভাবে বসিয়ে বলবে যে এখন তো তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা, তখন কেন করেননি ওনারা পুনর্বাসনটা? তখন তো ওনারা পুনর্বাসনের কথা করেননি। আমরা এসে এই পুনর্বাসন, যেখানে নদীর পাড়ে যান আপনি, তারা বসিয়েছে নদীর পাড়গুলিতে, আজকে তখন বলবেন হাওড়ার নব্যতা কমে গেছে। এসব যে বলেন, তখন তো বসিয়েছেন। আমরা বলছি না, এদের অত্যন্ত গরিব মানুষ তারা, কিন্তু আমরা দেখুন প্রতিটা মানুষের জন্য যদি কিছু করে থাকি, ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে, তারা কিন্তু এই বিষয়টা দেখছেন, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছেন। আমার মনে আছে 40 বছরের এর থেকে বেশি হবে, কয়েকটা রোডের মধ্যে বহুদিন ধরে এটা দৌড়, কেউ মুলি বাস নিয়ে, কেউ বাস নিয়ে, কারো হিম্মত হয়নি। কিন্তু আমরা কথার মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের খুশি ওরা বলছে আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছি আমরা। আপনারা যান নেতাজি চমনের মধ্যে, সেটা আমরা করেছি, কোনো রকম তো সেখানে মানে করা হয়নি, তাদের উচ্ছেদ করা হয়নি, কারণ সে কনফিডেন্স আছে। তো এত ঝামেলা ওনারা রেখে গেছেন 35 বছর, এবং এইগুলি মিটিং এ প্রফেশনে তাদের ভোট ব্যাংকের জন্য তারা এগুলো করেছে। আমরা চাই এইগুলো আমরা করবো না, আমরা এগুলো করবো না। আপনারা যেভাবে চলেছেন, কেন আমরা এইভাবে চলবো? এই জায়গার মধ্যে আমি আসছি না, আমার বলতে হবে এর জন্য এটার সাথে রিলেটেড, এটা রিলেটেড, কারণ এই মানসিকতা এটা পার্টিকুলার কোনো কমিউনিটির না, এটা সবার জন্য। এই কমিউনিটির মধ্যে কেউ রাস্তায় দখল করে ব্যবসা করবে, কেউ আপনি যাবেন, আপনি বললেন যারে এখানে কেন যানজট হচ্ছে। তো এই যে ঘটনার মধ্যে মিউনিসিপ্যালিটি যে কারণে বারবার আমি এখানে যে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্নাজি যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দেবো। বিষয়টা নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে আপনি যেটা বললেন যে আগে তো বলতে হবে, এরপর মাইকিং করতে হবে, এটা তো বলা হয়েছে, ওনারা বলেছেন, কিন্তু মাইকিং যে করেছেন বা যে বলেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি ওনাকে যখন। এবং এটা খুব দৃষ্টিগোচর, আমি বলছি, আমি স্বীকার করছি, আমারই খারাপ লাগছে। কিন্তু এখন পর্যন্ত যদি হয়েই থাকে অন্যায়ভাবে, একটা এফআইআর কিন্তু করা হয়নি। আপনি আরে আমি বলছি তো এফআইআর করা হয়নি। এফআইআর করলে তবে অ্যারেস্ট হতো, নো এফআইআর। আমার কাছে এখন তো আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি বলছি যদি আরে আমাকে তো আমি তো আরে কিন্তু জবরদস্তি আমাদের জায়গা দখল করে আমি যা খুশি করবো সেটা এই গভর্নমেন্ট একটা স্মার্ট সিটির মতো করতে যাচ্ছে, ভেন্ডার জোন করছে, ভেন্ডারদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যখন উচ্ছেদ করতে যায় ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আপনার লাইসেন্স দেখান এবং আপনার এখানে বসার অধিকার আছে কিনা। তারপরেও ভেন্ডার যারা আছেন তাদেরকে নতুন ভাবেও দেওয়া হচ্ছে, নতুন নতুন ভেন্ডিং জোন। আগে তো এইসব চিন্তা ভাবনা ছিল না, ওরা
বসে দেওয়া কোনার মধ্যে, বসে দেওয়া এমন জায়গায় এগুলো ছিল না। আমাদের সরকার আসার পর আমরা এগুলো করছি, ব্র্যান্ডিং জোন করছি, পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে আপনি যেটা বললেন, যেটা আপনার সবচেয়ে যা বলেছেন এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে নট ফর ওয়ান কমিউনিটি, ইট শুড বি ফর অল কমিউনিটি। যে যদি এইভাবে কেউ ব্যবহার করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আপনি এফআইআর করবেন। যদি এফআইআর না করে থাকেন করুন, আমি জানি না আইনগতভাবে কতটুকু, নিশ্চয়ই তার পুলিশি ব্যবস্থা হবে। এফআইআর সঙ্গে সঙ্গে নেক্সট ডেতে করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন। ঠিক আছে, ঠিক আছে। এখনো রেজিস্টার করা হয়নি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দেখে নেবেন। আমি একটা বলি স্যার, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন, আমি একটু আমাকে বলতে সুযোগ দিন স্যার। স্পিকার একটু সুযোগ দেবেন কথা বলে। আমি যেহেতু মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটু সুযোগ স্যার, দিন। আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন, আমি Let বলতে me পারি। just- আমি বেটার জানি স্যার, আমি Let me ভালো জানি। speak. আমাকে সুযোগ দিন, আমি বারবার উঠেছি। মন্ত্রীজি উঠেছে। I just মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর অনেক কিছু জিনিস উদ্ঘাটন হয়েছে, যে কি হয়েছে ঘটনা। I really thank our honorable MLA Sapna Debbarma to raise this question. তবে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি যে শহরের মধ্যে যারা অর্গানিক সবজি এনে থাকেন, এটা কিন্তু পাহাড়ের লোকেরাই আনে। না হয় এই শহরতলির মধ্যে আমরা যা থাকি, ইনক্লুডিং মিস্টার সুদীপ রায় বর্মন, he is born and brought up here only in Agartala. I think you also will agree, অর্গানিক সবজিটা কিন্তু পাহাড়ের লোকই এখানে, এবং অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করে থাকে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের কৃষিমন্ত্রী বলে থাকেন যে অর্গানিক চাষ করতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটা নট অনলি উচ্ছেদ, নট অনলি অ্যারেস্ট। আমার বক্তব্য হলো যে যারা পাহাড় থেকে সবজি বিক্রি করে থাকে তাদের জন্য পাকাপাকি ভাবে মিউনিসিপাল কর্পোরেশন ব্যবস্থা করে তাদের ব্যবসা করার সুযোগ দেবে কিনা, এটা আমার মূল বক্তব্য। কারণ এটা না হলে এই রাজ্যের মধ্যে যদি সবজি বিক্রি করতেও না পারে, খেতে না পারে, ডেফিনেটলি আপনি যাই বলুন, এর একটা সেন্টিমেন্টের কারণ হয়ে থাকবে কোনোদিন। এটা কোনো রাজনীতির ব্যাপার না, কোনো সরকার বিরোধী পক্ষের ব্যাপার না। আই এম শিওর মেয়র সাহেব এবং যে দপ্তর এটার জন্য দায়ী, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে এখানে, সবাই মিলে আই থিঙ্ক উই শুড সলভ দিস প্রবলেম। দিস ইজ দি অপিনিয়ন। খরকসা সাদে নিরনি বিসিং খরকসা সাদে বিশ্বজিৎ অনারেবল মেম্বার বিশ্বজিৎ সানাই না পান একজন খরকসা সাদে খরকসা আমি খরকসা সাদে আমি ছিলাম মুখ্যমন্ত্রী সাহেব হবে না স্যার, আমি যেহেতু সেই দিন ছিলাম, আমি বলি আমি যখন 15 তারিখ গিয়ে আমরা যখন ভিজিট করি অনারেবল এমডিসি আমাদের জেমস দেববর্মার সাথে, এখন মানে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করেছি, তাদের কথা আমরা জেনেছি। তো ওনারা বলেছেন প্রথমে আমাদেরকে কোনো প্রায়র নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সকাল বেলায় গিয়ে ওনাদেরকে বলা হয়েছে তিরপালটা আপনারা একটু ছড়িয়ে ব্যবসাটা করবেন, সেইটুকুই বলা হয়েছে। আমাকে বলেছে প্রায় 10 থেকে 12 জনের সঙ্গে আমি কথা বলেছি। তো ওনারা বলেছেন তিরপালটা ছড়িয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু আবার বিকাল বেলা এসে ওনাদের উপরে যেভাবে আক্রমণাত্মক, যেভাবে টাস্ক ফোর্স এএমসির তরফ থেকে যেভাবে করা হয়েছে, সেগুলো অমানবিক স্যার। তাই আমার এলাকা থেকে প্রচুর সেখানে আছে এবং সারা তেলিয়ামুড়া থেকে বেশিরভাগ সেখানে ব্যবসা বাণিজ্য করেন। এই যে আমাদের স্যার বললেন যে অর্গানিক সবজিগুলি যেহেতু ব্যবসা করছেন, টোটাল সেখানে প্রায় 44 জন, এত বেশি সংখ্যক নয় স্যার। এবং ওনারা 4-5 বছর ধরে 8 বছর ধরে ওনারা ভেন্ডর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট টিল টুডে কেউ পাননি। তো সেটা তো একদম মার্সিলেসলি তাদের উপরে সেভাবে করা হয়েছে, সেটা তো আচ্ছা ঠিক আছে, কি করতে হবে এবং সরকার এখন উপায় কি হবে স্যার? এফআইআর কথা যে উনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের অনারেবল এমডিসি সুরজ দেববর্মার নেতৃত্বে থানা গিয়ে
এফআইআর করেছেন, সেটা হয়তো ওনার নলেজে জানি না আছে কিনা। এবং হিউম্যান রাইটস কমিশনের মধ্যে গিয়ে আমাদের মহিলা টিম গিয়ে ওখানেও ওনারা কথা বলেছেন, সেটা ঠিক আছে। এবং এখন সরকারের পক্ষ থেকে এই যে মাত্র 44 জন, এর বেশি হলে আরো বেশি হবে, এত কম সংখ্যক মাত্রায় আছে। সব এখানে ওনারা ব্যবসা বাণিজ্য করে নিজের ছেলে মেয়ে কলেজে ইউনিভার্সিটি আছে। কি করতে হবে বলো প্রশ্নটার মধ্যে, কি করতে হবে বলুন। আরেকটু আমি অ্যাড করি, না কি করতে হবে বলুন না, প্রশ্নটা বলুন। এসডিও চৌমনি থেকে এই যে আমাদের মারাকপুর চৌমনি এটা বলেন তো পার্টিকুলারলি টার্গেট করে শুধু সেই জায়গাতে করা হয়েছে স্যার। কি করতে হবে বলেন। আমি যখন যাই আমি দেখতে পাই স্যার, কোন পার্টিকুলার জায়গাতে যেমন অক্সিলিয়াম স্কুলের সামনে অবৈধভাবে বসে আছে, পার্মানেন্টলি দোকান করে আছে, ওনাদের উপরে তো কোনো এখন সরকারের আমার আবদার থাকবে। এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওনার হাতে ক্ষমতা আছেন, এই হাউসের মধ্যে যেহেতু আমরা বিভিন্ন রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা বলো আমাদের করতে হবে বলো, তো কিভাবে তাদের জন্য একটা তাদের জন্য কি সুরাহা করা যায় আমি মাননীয় জানতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিকল্প কি ব্যবস্থা করবেন, এবং যদি তাদের কোনো ঘর বাড়ি নেই বা কোনো থাকে তাহলে কি ব্যবস্থা করবেন সরকার? ঠিক আছে ঠিক আছে। অনারেবল মিনিস্টার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয় কিন্তু আমরা কম বেশ অনেকে বুঝে গেছি এই বিষয়। ঘটনা হচ্ছে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে আমি কথা বলবো। একটা হচ্ছে যে ওনারা অস্থায়ী কিন্তু আসেন, পেরিশেবল আইটেম, কাজে সেই জায়গার মধ্যে রাস্তার মধ্যে না, ওদের কোনো রকম কোনো জায়গা দেওয়া যায় কিনা, একটা প্রপার জায়গা যেখানে এসে ওনারা কাজ করতে পারবে। কারণ ওনাদের সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু ইনভলভ। আমাদের মাননীয় মেয়র বলেছেন অলরেডি একটা মানে আমাদের হাইকোর্ট থেকে পর্যন্ত একটা অবজারভেশন দিয়েছে। আপনার এটা বুঝতে হবে। তো অবজারভেশন আমি এসে যেখানে যেখানে বসলাম, আপনার তো অসুবিধা হবে, প্রপার যাতে বসতে পারে, একটা সুন্দর একটা বেন্ডিং জোন যাতে করা যায়। আমরা আগেও আমরা আগরতলার এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের চিলড্রেন্স পার্কের কি অবস্থাটা ছিল, আমরা এখন সেখানে বেন্ডিং জোন করেছি। তো সেটা তো আমরা সুন্দরতা চান কিনা, একটা ভালো একটা পরিবেশ হোক সেটা চান কিনা। যদি সেখানে জেনুইন কোনো আমরা তো চাই সবার মানে তার বিক্রি হোক, তার জীবন জীবিকা চলুক, তো সেই ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো সেখানে। আসল হচ্ছে কাজটা আমরা আগামী দিন সুন্দরভাবে করতে পারবো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। তাদের প্রপার সম্মানজনক অবস্থায় রাখা যাবে কিনা। এখন আমি যদি বলি না মাইক হয়নি, মাইকিং করেনি, তাদের দেখা ঠিকভাবে, এগুলো তো প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। আমি পুলিশে গেছি, আমি পুলিশে তার নেয়নি, এফআইআর নেয়নি, কিন্তু আমি কি করলাম, আমি খবর নিলাম যে কোনো এফআইআর হয়েছে কিনা। তো এফআইআর আমার কাছে পুলিশ থেকে যখন বললো এফআইআর নেই, কাজে আমি আমার তো এটাই বলবো না যে আমার এখান থেকে তো রিপোর্ট আছে, এখন এটাকে যদি রেজিস্টার না করে থাকে দিস নট মাই লুক আউট না, এখন আমার এটা দেখতে হবে। যদি হয়ে থাকে, যদি কোনো এই ধরনের ঘটনা আমি একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, তো সেই জায়গার মধ্যে যেখানে মেইন হচ্ছে যে আগামী দিনে সেখানে সুস্থভাবে তাদের যে সমস্যা সমাধান করা যাবে কিনা আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো বলে, এবং যেহেতু একটা অবজারভেশন আছে আমাদের হাইকোর্টের থেকে, সেটাকে সব দিকে মাথায় রেখে আমরা একটা সুন্দর পজিশন আনবো। একটা রিপোর্টিং এটা আছে, এটা ছেড়ে নেই, তারপর আমরা আমরা লাঞ্চে যাব। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের 3টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। এই 15টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন কৈলাসহর, যুবরাজনগর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী সর্বশ্রী বিরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং রামু দাসজি। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I am to report to the House that 50 numbers of petitions signed by local inhabitants of various areas under 53 Kailasahar, 57 Juborajnagar and 13 Pratapgarh Assembly constituencies have been duly forwarded by the honorable members
of the respective areas, namely Sri Birojit Sinha, Sri Shoilendra Chandra Nag and Sri Ramu Das, for installation of solar street light, retaining wall, construction of CC road, connectivity road, brick soiling road, drain and culvert, community hall and drinking water supply system. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা অনুযায়ী উল্লিখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। এখন আমাদের এই সভা অপরাহ্ন 2টা 20 মিনিট পর্যন্ত স্থগিত রইল। ধন্যবাদ।